বিজ্ঞান বলে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী জীব হলো মানুষ। নিজের বুদ্ধি ও বলকে কাজে লাগিয়ে সে আবিষ্কার করেছে পৃথিবীর একের পর এক অজানাকে। কিন্তু ঈশ্বরের সৃষ্টি তো কেবল মানুষ না, বরং মানুষ কেবল সেই সৃষ্টির একটা অংশ মাত্র। ফলে এখানে এই অজানা বিশ্বের অনেক কিছুই মানুষ তার মুষ্টিবদ্ধ করে উঠতে পারেনি। তাই কিছু রহস্য তার কাছে চিরকাল রহস্য হয়েই থেকে গেছে, যতক্ষণ না সেই রহস্য নিজে থেকে মাথা চাড়া দিয়ে উঠে তার অস্তিত্বের কথা জানান দিয়েছে। আজ আপনাদের শোনাবো এমনই একটি গ্রামের কথা, যেখানে যুগ যুগ ধরে সযত্নে পালিত রয়েছে এক নির্মম ইতিহাস। সেই ইতিহাস কিভাবে উন্মোচিত হলো আর তার ফলই বা কিভাবে গোটা গ্রামের লোকেদের ভোগ করতে হলো, শুনবেন সেই রোমহর্ষক কাহিনী। গল্পপাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। ত্রিকালের চরিত্রে অভিযান, অভয়ের চরিত্রে শুভদীপ, মনোরমার চরিত্রে বর্ণিশা ও অন্যান্য চরিত্রে ইন্দ্রনীল, পিনাকি, বর্ষা, আসঞ্জন, রিমঝিম, শিউলি, মধুরা, ইন্দ্রজিৎ, পার্থ, সাগ্নিক এবং আমি ব্রতদীপ। শুরু হচ্ছে আজকের বিশেষ রোমহর্ষক গল্প। লেখক দেবমাল্য কর্মকারের কলমে পোড়া ডাইনির মন্দির। যাই বলো ভায়া, যা হচ্ছে তা কিন্তু মোটেই ভালো হচ্ছে না। পর পর ৩-৪ জনের একই রকম ভাবে অকস্মাৎ মৃত্যু কিন্তু সহজে মেনে নেওয়া যায় না। কিছু একটা তো আমার গোলমাল ঠেকছে। কথাটা বলে বিড়িতে একটা টান দিলেন পাড়ার প্রবীণ ভদ্রলোক ভবেশবাবু। তার উল্টো দিকে এই মুহূর্তে বাইরের মেঝের উপর চেয়ার পেতে বসে আছেন অভয় রায়, যাকে এই এলাকার সকলে বিত্তবান মানুষ হিসেবেই চেনেন। তাই এই অঞ্চলের যে কোনো বিষয়ে আলোচনা করতে হলে সবাই এই রায়বাবুর বাড়ির চৌকাটে এসেই হানা দেয়, এবং বলাই বাহুল্য আজও তার ব্যতিক্রম হয়নি। 2 আঙুলের মাঝখানে ধরে রাখা সিগারেটের টান দিতে দিতে অভয় রায় বললেন, এই আমার তো কিছুই মাথায় আসছে না গো ভবেশদা। সব কটা বডি একই রকম ভাবে শুকিয়ে যাচ্ছে। আমার কি মনে হচ্ছে জানো তো, এটা কোনো রোগ টুকু হতে পারে, বুঝলে? রোগ নয় ভাই, এ কোনো রোগ নয়, সাক্ষাৎ কোনো অপদেবতার কাজ। তুমি লক্ষ্য করনি রাত হলেই আজকাল আমাদের এলাকাটা কেমন শান্ত হয়ে যায়? পশু পাখি তো দূরের কথা, সামান্য একটা ঝিঝি পোকার ডাকও শোনা যায় না। শুধু মনে হয় বহুদূর থেকে যেন কোনো এক নারী মূর্তির তৃপ্তির হাসি ভেসে আসছে। ভবেশবাবুর কথা পুরোপুরি ফেলে দিতে পারলেন না রায়বাবু, কারণ বয়স্ক লোকটা যা যা বললেন তার সবটাই অভয় রায় নিজেই অনুভব করেছেন। তবে সেই ব্যাপারে এতদিন তিনি খুব একটা পাত্তা দেননি। এইসব নিয়েই তাদের মধ্যে আরও বেশ কিছুক্ষণ কথাবার্তা চলছিল। ঠিক সেই মুহূর্তে বাইরের দরজা দিয়ে দৌড়ে এসে উঠোনে প্রবেশ করল প্রবাল নামের বছর 25-এর একটা ছেলে। এক প্রকার হাঁপাতে হাঁপাতে ভিতরে ঢুকে সে সবাইকে জানালো যে গতকাল রাতে পাড়ার কার্তিক দাস ঠিক একইভাবে বাড়ির ভিতরে মরে পড়ে রয়েছে। রাতে নাকি তার বউ কোনো রকম আওয়াজ পায়নি। সকালবেলায় উঠে দেখে চোখ বড় বড় করে একদম শুকিয়ে কাঠের মতো শক্ত হয়ে বিছানার উপর শুয়ে আছে তার স্বামী। কথাটা শোনা মাত্র রায়বাবু সহ যেই অবস্থানেই ছিলেন সেইভাবে ছুট লাগালো গ্রামের একমাত্র হসপিটালটার দিকে। কি মনে হচ্ছে ডাক্তারবাবু, কি জন্য হচ্ছে এসব? মৃতদেহটার দিকে একবারের জন্য তাকিয়ে প্রশ্নটা করলেন ভবেশবাবু। দেখুন, এই কদিনে যা যা হচ্ছে এর কোনো মেডিকেল ব্যাখ্যা আমার কাছে নেই। যদিও আমার ডাক্তারি জীবন খুব বেশি দিনের নয়, কিন্তু তবুও এই ধরনের ঘটনা এর আগে আমি শুনিনি। সারা দেহে রক্তক্ষরণের কোনো চিহ্ন অবধি নেই, অথচ ভেতরে শরীরের সমস্ত রক্ত শেষ হয়ে গিয়েছে। এ কেমনভাবে সম্ভব তা আমার অন্তত জানা নেই। কথাটা বলে দেহটাকে প্লাস্টিকে প্যাকিং করে দেওয়ার নির্দেশ দিলেন ডক্টর অতীন্দ্র সাহা। আর তার সঙ্গে সঙ্গে স্বামীর অবস্থা দেখে কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যাওয়া স্ত্রীকে ইমিডিয়েটলি শিফট করলেন এমার্জেন্সি রুমে।
ওদিকে মাথার মধ্যে এক রাশ দুশ্চিন্তা নিয়ে হসপিটালের মধ্যে থেকে বেরিয়ে পথে হাঁটা দিলেন বেশ কয়েকজন মানুষ। ওহো, আপনাদের তো কথায় কথায় বলাই হয়নি, আজ আমরা যেই অঞ্চলের কথা বলছি সেটা পূর্ব মেদিনীপুর থেকে বেশ খানিকটা ভেতরে। জায়গাটার নাম মাদারপুর। যারা শহর থেকে আসবে তাদের হয়তো জায়গাটাকে এক নজরে দেখে গ্রাম মনে হবে, কিন্তু আদতে এটা পুরোপুরি গ্রাম নয়, বরং গ্রামের থেকে বেশ খানিকটা উন্নত। যদিও এই অঞ্চলে চাষবাস মানুষের প্রধান জীবিকা, কিন্তু তার সঙ্গেও বেশ কয়েকটা ছোটোখাটো জুট মিল এবং কলকারখানা এর আশেপাশে গড়ে উঠেছে। আর সেই কারণেই এখানকার লোকজনের খুব ভালো করে না হলেও মোটামুটি ভালোই দিন কেটে যায়। এছাড়া এখানে রাস্তার উপরেও বহু মানুষ দোকানপাট নিয়ে বসে, আবার সন্ধে নামলে একটা ছোট্ট ঠেলা গাড়িতে করে চপ, সিঙারা আর মুড়ি বিক্রি করেন বেশ কয়েকজন লোক। তবে হ্যাঁ, বর্ষার সময় রাস্তার উপরে দোকান নিয়ে বসা এই সমস্ত লোকজনের বেশ খানিকটা সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এই অঞ্চলের নিকাশি ব্যবস্থা খুব একটা ভালো নয়। তাই অল্প বৃষ্টি হলেই জল মোটামুটি কোমর অবধি উঠে যায় এবং সহজে নামতেও চায় না। আবার দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে কম দামি সিমেন্ট আর বালি দিয়ে তৈরি হওয়া সরকারি রাস্তা খুব সহজেই মাঝখান দিয়ে ফেটে যায়। এ বিষয়ে অনেকেই গ্রাম পঞ্চায়েতে অনেকবার অভিযোগ জানিয়েছে, কিন্তু কে কার কথা শোনে? তবে যদি জমি জমার দিক দিয়ে বলতে হয় তাহলে এই অঞ্চলটা বেশিরভাগই ফাঁকা এবং বন জঙ্গলে ভর্তি। আর এলাকার প্রত্যেকটা বাড়ির মধ্যেই বেশ খানিকটা করে দূরত্ব রয়েছে, অর্থাৎ যদি কেউ নিজের বাড়ির জানালা দিয়ে মুখ বাড়িয়ে গলার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে কাউকে না ডাকে তাহলে আশেপাশের কেউ সেই আওয়াজ শুনতে পারবে না। যাক, এসব কথা। যেই ব্যাপারটা নিয়ে সবার মধ্যে এত আতঙ্ক সেটা হলো গত 5 দিন ধরে রাত্রেবেলায় গ্রামের একটা করে ছেলে একইভাবে মারা যাচ্ছে, এবং একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে শুধুমাত্র যাদের বিয়ে হয়েছে তারাই মারা যাচ্ছে। এই বাবু, তুই এই কাজটা একটু পরে কর না। বৌমার শরীরটা কেমন আছে ওপরে গিয়ে একটু দেখে আয়, যা। গ্যাসের মধ্যে রুটিটা গরম করতে করতে নিজের একমাত্র ছেলে রজতের উদ্দেশ্যে কথাটা বলল মিনা। রজত গ্রামের জুট মিলের ফ্যাক্টরিতে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে। মাইনেপত্র মোটামুটি যা পায় তাতে সংসার বেশ ভালো রকমই চলে যায়। ওর বাবা মারা গিয়েছে বেশ কিছু বছর হলো। এতদিন ধরে মা আর ছেলে মিলেই সংসারে ছিল, তবে এই জাস্ট 1 মাস হলো রজত বিয়ে করেছে তন্দ্রিমাকে। মেয়েটা মেদিনীপুরেই থাকে, তবে আরেকটু শহর ঘেঁষা অঞ্চলের দিকে। ওর সঙ্গে রজতের প্রথম আলাপ হয়েছিল জুট মিলের ভিতরে। আসলে মেয়েটার বাবা ওখানে কাজ করেন। একদিন ভুলবশত তিনি বাড়ি থেকে দুপুরের খাবার আর বেশ কিছু ওষুধপত্র আনতে ভুলে যান, আর সেই কারণেই 10 কিলোমিটার সাইকেল চালিয়ে বাবাকে ঔষধ পৌঁছে দিতে এসেছিল তন্দ্রিমা। সেই দিন প্রথমবারের জন্য মেয়েটিকে দেখে ভালো লেগে যায় রজতের। তারপর তাদের মধ্যে অনেক মেসেজ আদান প্রদান হয়েছে। ধীরে ধীরে দেখা সাক্ষাৎ, ঘুরতে যাওয়া, খাওয়া দাওয়া, সময় কাটানো সবই চলেছে একদম জমিয়ে। দুজনের প্রেম যখন একদম মাখো মাখো অবস্থায় পৌঁছে গিয়েছে তখন তারা বাড়িতে নিজেদের সম্পর্কের ব্যাপারে জানায়। আপত্তি করেনি কোনো পক্ষই, এবং তার ফলস্বরূপ আজ তারা স্বামী স্ত্রী। তবে গতকাল থেকে মেয়েটার শরীরটা ঠিক ভালো নেই। 4-5 ঘন্টা বাদে বাদে কাঁপুনি দিয়ে জ্বর আসছে, আবার কখনো ঘুমের মধ্যে দরদর করে ঘামছে, কিংবা স্বপ্নে অবদ্ধ ভাষায় কী সব বলে যাচ্ছে। রজত যদিও খুব একটা বেশি দেরি করেনি, কাল দুপুরবেলাতেই নিয়ে গিয়েছিল ডাক্তারের কাছে। ডক্টর অতীন্দ্র সব কিছু দেখে শুনে বলেছিলেন যে প্রেশারটা সামান্য বেড়েছে, আর সেই কারণেই হয়তো মনের উপর খানিকটা চাপ পড়ছে। কালকের মতো তিনি একটা ইঞ্জেকশন দিয়ে বাকি সমস্ত ওষুধ প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল। কাল থেকে ওষুধ খাওয়ানোর পর আজ সকাল অবধি মেয়েটা ঠিকই ছিল, কিন্তু দুপুর থেকে আবার এরকম অবস্থা শুরু হয়েছে। এমনকি আজকে সারাদিন কিছু মুখে অবধি তোলেনি মেয়েটা। কি গো, কেমন লাগছে এখন? সকাল থেকে কিছু খাওনি? মা রাতে রুটি করেছে, খাবে তো? প্রশ্নটা করে তন্দ্রিমার কপালে হাত বুলিয়ে দিল রজত, এবং তার সঙ্গে স্পষ্ট বুঝতে পারল যে জ্বরটা আবার এসেছে। এখন কিছু খাবো না গো, একদম ভালো লাগছে না আমার। এরম বললে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি খানিকটা সাবু ভিজিয়ে রাখছি, ঢকঢক করে খেয়ে নেবে, কেমন? সেই মুহূর্তের জন্য আর কোনো কথা বলেনি তন্দ্রিমা।
রজত মনে মনে ভাবল কাল সকাল হলে আরও একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে শরীরের অবস্থার কথা জানাতে হবে। ওদিকে রাত 12টা নাগাদ সমস্ত এলাকা যখন ঘুমে মগ্ন, ঠিক তখনই দরজার মধ্যে একটা অদ্ভুত শব্দে ঘুম ভেঙে গেল পাড়ার এক চাষি নরেন চ্যাটার্জির। প্রথমে অনিচ্ছা সহকারে চোখটা খুলেই তিনি একবার পাশে তাকিয়ে দেখে নিলেন যে বউ ঘুমাচ্ছে। তারপর নিজেও চোখটা বন্ধ করার চেষ্টা করলেন। ঠিক সেই মুহূর্তে দরজায় আরও একবার শব্দ হতেই কানটা যেন খাড়া হয়ে গেল তার। বিছানা থেকে খুব সজাগভাবে উঠে বসে শব্দটা ভালোভাবে শোনার চেষ্টা করলেন তিনি। না, এটা কোনো ধাক্কা বা টোকা মারার শব্দ নয়, বরং মনে হচ্ছে কিছু একটা ধারালো জিনিস অনবরত দরজার গায়ে আছাড় মেরে যাচ্ছে। খুব ভালো করে শুনলে বোঝা যাবে সেই ধারালো জিনিসগুলো খুব সম্ভবত বেশ কয়েকটা নখ। আস্তে আস্তে বিছানা থেকে নেমে আলতো অন্ধকারের মধ্যে পা টিপে টিপে দরজার সামনে এগোতে লাগলো নরেন। সে যত এগোচ্ছে আওয়াজটা যেন ততই গাঢ় হচ্ছে। একটা সময় দরজাটা সভয়ে খুলে ফেলতেই বাইরে থেকে যেন এক রাশ দমকা শীতল হাওয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। বৈশাখ মাসের এই প্রবল গরমেও যেন একবারের জন্য শিরশিরিয়ে কেঁপে উঠল লোকটা। কই, বাইরে তো কেউ নেই, তাহলে কিসের শব্দ আসছিল তখন? নিশ্চয়ই তাহলে স্বপ্ন দেখেছে নরেন। মনে মনে এই কথাটা ভেবে একটু নিশ্চিত হতে যাচ্ছিল, ঠিক এমন সময় পিছনে ঘুরে দরজা দিয়ে ভিতরে ঢুকতেই গায়ের লোমগুলো যেন খাড়া হয়ে উঠল তার। এ কি, দরজার মধ্যে এগুলো কিসের দাগ? সকালবেলাতে ছিল না এসব? তাহলে কি এখন? কথাটা সবেমাত্র মাথার মধ্যে এসেছে, ঠিক এমন সময় কানের পাশ দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল নরেনের। মনে হলো তার ঠিক পেছনে কানের কাছে কি যেন একটা দাঁড়িয়ে রয়েছে। আর যেই দাঁড়িয়ে থাকুক না কেন, তার মুখটা এই মুহূর্তে রয়েছে নরেনের কানের ঠিক পাশে, এবং সেই মুখের ভিতর থেকে বেরিয়ে আসা দাঁতের ঘর্ষণের শব্দে বুকটা যেন এক মুহূর্তের জন্য খালি হয়ে গেল তার। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। এমনকি কিছুটা দূরে বিছানার মধ্যে শুয়ে থাকা বউকেও ডাকতে পারছে না সে। একই জায়গায় পাথরের মতো দাঁড়িয়ে দরদর করে ঘামছে ছেলেটা। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বারবার সাবধান করছে যে সে যেন কোনো মতেই পিছনে ঘুরে না থাকায়, কিন্তু এছাড়া তার কাছে উপায় বা কি আছে? কোনো মতে নিঃশ্বাস বন্ধ করে প্রবল বেগে পিছনে ঘুরে তাকাতেই আবার যেন চমকে উঠল নরেন। কই, কেউ তো নেই। তাহলে এরকম অদ্ভুত অনুভূতি হচ্ছে কেন তার? সবেমাত্র দুদিন আগেই পূর্ণিমা গিয়েছে, চাঁদের আলো ছড়িয়ে পড়েছে তার বাড়ির ছোট্ট উঠোনটায়, আর তার সঙ্গে চারপাশের বড় বড় গাছের পাতাগুলো খসখসে আওয়াজে দুলে উঠে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। এই পরিস্থিতিতেই কেমন যেন একটা ফিসফিসানির শব্দ শুনতে পাচ্ছেন নরেন। বাক্যগুলো ঠিকঠাক বোঝা যাচ্ছে না, কিন্তু শব্দটা কানে আসছে। সেই শব্দ এতটাই ভয়ানক এবং এতটাই শীতল যে নিমেষের মধ্যে যে কোনো মানুষের বুকের ভিতরের হাড় অবধি কাঁপিয়ে তুলতে পারে। একটা সময় অবধি নরেন খোঁজার চেষ্টা করলো যে শব্দটা ঠিক কোথা থেকে আসছে, আর ঠিক তারপরেই যন্ত্রচালিত রোবটের মতো জ্ঞানহীনভাবে হেঁটে চলল পূর্বের জঙ্গলটার দিকে। দুপাশে আমবাগান এবং বাঁশবন দিয়ে ঘেরা জঙ্গলটা ঠিক যেন নিস্তব্ধ শ্মশান ভূমির মতোই একা দাঁড়িয়ে রয়েছে এই পৃথিবীর বুকে। মনে হচ্ছে কোনো এক অজানা আতঙ্কে চারপাশের পশু পাখি পোকামাকড় সবাই যেন খাপটি মেরে লুকিয়ে রয়েছে কোথাও। চাঁদের আলো মাঝে মাঝে গাছের পাতা ভেদ করে জঙ্গলের মধ্যে ঢুকছে ঠিকই, কিন্তু তাতে যেন জঙ্গলের ভয়ানক রূপটা আরও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এমন অবস্থায় মনে হচ্ছে যদি চারপাশে কোনো রকম আলো না থেকে সম্পূর্ণভাবে অন্ধকার থাকতো তাহলে হয়তো এর চেয়ে কম ভয় লাগতো। জঙ্গলের একটা নির্দিষ্ট স্থান অব্দি এসে সম্বিত ফিরল নরেনের। এটা কোথায় চলে এসেছে সে? ভয়ে কাঁপতে লাগলো ছেলেটা। মাথার সমস্ত বুদ্ধি যেন ধীরে ধীরে লোপ পেতে লাগলো তার।
সেই জায়গাটা সে খুব ভালো করে চেনে, আর এটাও জানে যে এই অঞ্চলে রাতের বেলায় তো দূরের কথা, দিনের বেলাতেও মানুষের আসা নিষেধ। শব্দটা আবার শোনা মাত্রই পিছনে ঘুরে তাকালো ছেলেটা। পূর্ণিমার সাদা আলো এই মুহূর্তে এসে পড়েছে সামনের একটা বিশাল বটগাছের উপর, আর সেখান থেকে ভেসে আসছে এই হাড় হিম করা শব্দটা। সাহস করে গাছটার সামনে গেল নরেন। শব্দটা এখান ওখান থেকেই আসছে, কিন্তু দেখা যাচ্ছে না কাউকে। ঠিক এমন সময় ওর কপাল বেয়ে বেশ খানিকটা তরল গলে পড়ল তার ডান হাতের উপর। চাঁদের আলোতে হাতটা এগিয়ে দিতে যেন একটা বড় পাথর এসে ধাক্কা মারল তার খালি বুকের উপর। এত রক্ত! ব্যাপারটা বুঝতে পেরে কোনো মতে কাঁপা কাঁপা শরীরে বটগাছের উপরের দিকে তাকানোর চেষ্টা করল ছেলেটার। সামান্য পরিমাণে ঘাটটা উপরে তুলতেই চোখটা যেন আপনি আপনি বিস্ফারিত হয়ে গেল তার। বটগাছের খানিকটা উপরে একটা মোটা ডালের উপর ঠিক যেন উল্টো হয়ে ঝুলে রয়েছে একটা নারী মূর্তি, আর তার মুখটা এই মুহূর্তে ঝুলে রয়েছে নরেনের মুখের ঠিক উপরে। উল্টো দিকে ঝুলে থাকা সেই মুন্ডুর মুখের ভেতর থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের ফোঁটা, আর তার কালো মিশমিশে পোকা ধরা দাঁতগুলো যেন ঠিকরে বেরিয়ে এসেছে জলের ভেতর থেকে। ব্যাস, তারপর সব অন্ধকার। পরের দিন সকালে নরেনের শক্ত হয়ে যাওয়া মৃতদেহ খুঁজে পাওয়া যায় তার বাড়ির খানিকটা দূরেই। এবার আস্তে আস্তে গ্রামের মানুষের ভয়ের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে। এলাকা জুড়ে শুরু হয় বিভিন্ন মিটিং এবং সভা। উদ্দেশ্য একটাই ছিল, সেটা হলো এই সমস্ত মৃত্যুর কারণ বের করা। এলাকার নানান লোক নানান মতামত দিল। কেউ বলছে এটা একটা রোগ, কেউ বলছে এগুলো খুন, আবার কেউ বলছে এ কাজ কোনো জীবজন্তু অথবা অপদেবতার। কিন্তু কারোর কাছে কোনো রকম তথ্য প্রমাণ না থাকার কারণে কেউই একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। পুলিশ টানা 3 দিন ধরে ব্যাপারটার খুব ভালো রকমভাবে তদন্ত করছে, তবে এতে খুনের কোনো রকম আশঙ্কায় তারা দেখতে পাচ্ছে না। ব্যাপারটা যখন আরও 2 দিন বাদে একই রকম থেকে গেল, ঠিক সেদিন সকালে আশেপাশের আরও কয়েকজন মাতব্বরদের নিয়ে ভবেশবাবু হাজির হলেন রায়বাবুর বাড়িতে। হঠাৎ বাড়ির সামনে লোকজন দেখে মাধবী অর্থাৎ অভয় রায়ের স্ত্রী একটু ইতস্তত হয়ে ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আজ তার স্বামী একটু ব্যস্ত রয়েছেন। আসলে তার ছেলে মৃদুলের মাত্র 6 মাস হয়েছে বিয়ে হলো। নতুন বউ অর্থাৎ মনোরমার বাপের বাড়ির লোকজন আজ ঘুরতে এসেছে এই বাড়িতে, তাই সকাল থেকে বাজারঘাট নিয়ে বেশ খানিকটা ব্যস্ত রয়েছেন বাড়ির কর্তা। মৃদুলের শ্বশুরবাড়ির লোকজন এই এলাকার বর্তমান অবস্থা নিয়ে বিশেষ কিছু খুব একটা জানেন না। এছাড়া মৃদুলও চায় না যে তারা এই সমস্ত কথাবার্তা জেনে শুধু শুধু চিন্তায় থাকুক। তবে হ্যাঁ, যদি মৃদুল আগে থেকেই জানতো যে তার শ্বশুরবাড়ির লোকজন আজ ঘুরতে আসবে, তাহলে সে বাবাকে বলিয়ে কোনো রকমের একটা অজুহাত দিয়ে তাদের আশাটা বন্ধ করে দিত। কারণ এই অবস্থায় একেতেই নিজেদের সামলানো কঠিন হয়ে পড়েছে, তার উপর আবার যদি আরও কয়েকজন লোক মাথার উপর এসে বসে তাহলে পরিস্থিতি বিগড়ে যেতে পারে। যাই হোক, মাধবীর কথা শুনে ভবেশবাবু বেশ খানিকটা চিন্তার সুরে বললেন, দেখো মা, ব্যাপারটা খুব জরুরি। তুমি তো খুব ভালো করেই জানো যে এই এলাকায় একের পর এক কী ঘটনা ঘটছে। ব্যাপারটাকে যদি খুব তাড়াতাড়ি ঠিক না করা যায় তাহলে কি কি ঘটতে পারে আমাদের কারোর কোনো ধারণা নেই। বৃদ্ধ ভবেশবাবু কথার গভীরতা বুঝতে পেরে মাধবীকে একটু চাপা স্বরে বলল, আমি সবটাই বুঝতে পারছি দাদা, কিন্তু কি বলুন তো, ও বাড়ির লোকের সামনে এসব আলোচনা না করাই ভালো। আপনারা এক কাজ করুন, আমাদের বাড়ির ওই কোণের দিকের ঘরটার ভিতরে গিয়ে একটু বসুন, উনি আসলেই আমি আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। কথা মতো কাজও সেরকমটাই হলো।
ওখানে উপস্থিত থাকা সবকটা লোক গিয়ে বসলেন রায়বাবুদের বাড়ির বাগানের একদম কোণার দিকের ঘরটায়। তবে এতক্ষণ ধরে মাধবী যে কথাগুলো তাদের বলে গেল তা যে নিছকই পরিবারের সম্মান রক্ষার্থে বলা হয়েছে সে বিষয়ে সন্দেহ রইল না ভবেশবাবু সহ সেখানকার আরও সমস্ত লোকেদের। কারণ রায়বাবুর বাড়ির ভেতর থেকে মোটেই কোনো আনন্দের শব্দ আসছিল না। খুব সম্ভবত কোনো একটা নির্দিষ্ট বিষয় নিয়ে পারিবারিক ঝামেলা চলছিল দুই পরিবারের মধ্যে। যাই হোক, টানা আধ ঘন্টা অপেক্ষা করার পর অত্যন্ত সতর্কভাবে দরজা খুলে ঘরে ঢুকলেন অভয় রায়। তারপর সাইডে পড়ে থাকা একটা চেয়ার টেনে বসতে বসতে তিনি বললেন, বলছি যে আপনারা কিছু বুঝতে পারলেন? আমি তো মশাই সারাদিন আতঙ্কে কাটাচ্ছি, বুঝলেন। মনে হচ্ছে হয়তো কোনদিন রাত্রিবেলা আমারই পালা আসবে। বেশ দা, যেরকম আতঙ্ক করেছিলে ব্যাপারটা মনে হচ্ছে সেই রকমই। এই কাজের সঙ্গে সাক্ষাৎ কোনো অপরাধ যুক্ত রয়েছে, আর আমরা যদি খুব ভুল না হই তাহলে এই সমস্ত ঘটনা একসঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে ওই পূবের জঙ্গলের সেই অভিশপ্ত পোড়া ডাইনির মন্দিরে গিয়ে। হ্যাঁ, এই আমি কইলুম গিয়া। সামনে বসে থাকা সুরেশ সান্যালের মুখ থেকে কথাটা শোনা মাত্রই সামনের চেয়ারে বসে থাকা রায়বাবুর শির দ্বারা বেয়ে যেন হঠাৎ করেই একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অজানা আতঙ্কে তলপেটের তলাটা যেন হালকা ব্যথা হতে শুরু করলো। চেয়ারের মধ্যে একটু নড়ে চড়ে বসে তিনি সামনে সকলের উদ্দেশ্যে বললেন, কিন্তু এত বছরকার আগের ওই মন্দিরের সঙ্গে এখনকার ঘটনার যোগাযোগ রয়েছে কি করে? আরে, আমরা তো ওই মন্দিরের গল্প নিজের বাপ ঠাকুরদার কাছে শুনেছিলাম। সেসব ঘটনা কি আদৌ সত্যি? যা রটে তার কিছুটাও ঘটে। আর এই সমস্ত ঘটনা যে ওই মন্দিরের সঙ্গে যুক্ত তা আমি কাল রাতে নিজের চোখে দেখেছি। এতক্ষণ চুপচাপ মাথা নিচু করে বসে থাকা ভবেশবাবু হঠাৎ কথাগুলো বলে উঠলেন গুরুগম্ভীর গলায়। আর তার সাথে সাথেই চারপাশে বসে থাকা লোকগুলোর চোখের দৃষ্টিতে কেমন যেন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা গেল। মনের মধ্যে এক রাশ ভয় অথচ একটা চাপা উত্তেজনা নিয়ে সকলে এক নজরে তাকিয়ে রইলেন ভবেশবাবুর দিকে। আর বৃদ্ধ লোকটা গম্ভীর কিন্তু কাঁপা কাঁপা গলায় বলতে লাগলেন, কাল রাতে নরেন ঘরের দরজা খুলে বাইরে বেরোনোর পর তার সাথে ঠিক কি কি ঘটেছিল তার সবটাই আমি আমার ঘরের খোলা জানলা দিয়ে স্পষ্ট দেখতে পেয়েছি। সত্যি বলতে কাল রাতে এতটাই গরম পড়েছিল যে আমার ঠিকঠাক ঘুম আসছিল না। সেই কারণে ভাবলাম চেয়ারটা নিয়ে জানলার পাশে বসে একটু ঘুমানোর চেষ্টা করি। যেই মুহূর্তে আমি জানলার সামনে গিয়ে দাঁড়াই ঠিক তখনই আমি দেখতে পাই একটা কালো আবছা মূর্তি খানিকটা কুঁজো হয়ে দাঁড়িয়ে রয়েছে নরেনের দরজার সামনে। বয়সের ভারে বেশি দূরের জিনিস যদিও স্পষ্ট দেখতে পারি না, তবুও বুঝতে অসুবিধা হয় না যে সেই মূর্তিটা আর যাই হোক মানুষ নয়। একসময় অস্পষ্টভাবে দেখলাম নরেন ঘর থেকে খানিকটা বিরক্ত হয়েই বেরিয়ে আসলো। তারপর বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর সম্মোহিতের মতো হেঁটে চলল সোজা পূর্বের জঙ্গলটার দিকে। আর তার সাথে সাথে সেই কালো ছায়াটা চলতে লাগলো ও ঠিক পাশে পাশে। কথাটা বলে বেশ খানিকটা কেশি নিলেন ভবেশবাবু। তারপর চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে সকলের উদ্দেশ্যে বললেন, আমাদের এখনই একবার বেলা থাকতে পোড়া ডাইনির মন্দিরের সামনে গিয়ে ব্যাপারটা যাচাই করতে হবে, আর তারপর সেই বুঝে একটা ব্যবস্থা নিতে হবে। সামনে বসে থাকা লোকজনের মধ্যে সবাই এই ব্যাপারটা শুনে খুব একটা খুশি হলেন না, কারণ ছোটবেলা থেকেই তারা শুনে এসেছে এই এলাকায় যাতে কোনোভাবেই কেউ পাড়ি না দেয়। শোনা যায় কোনো এক ডাইনির ভয়ানক অভিশাপের ফলে এই জায়গায় এখনো শয়তানের আনাগোনা রয়েছে। যাই হোক, ঘরের মধ্যে জমাট বেঁধে থাকা বেশ কিছুক্ষণের নিস্তব্ধতা ভেঙে রায়বাবু একটু জোর দিয়েই বলে উঠলেন, তাহলে চলুন সবাই, বেশি দেরি না করে এখনই বেরিয়ে পড়া যাক, কি বলেন? আশা করছি বিকেল হওয়ার আগেই সবাই বাড়ি ফিরে আসতে পারবো। আরও দুদিন পেরিয়ে গিয়েছে, কিন্তু তন্দ্রিমার শরীরটা এখনো খুব একটা ভালো নেই। উল্টে বলা যেতে পারে খানিকটা অবনতির দিকেই এগিয়ে গিয়েছে তার শরীরের অবস্থা। আজকাল মেয়েটা মাঝরাতে হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে, তারপর গিয়ে জোরে জোরে মাথা ধাক্কায় ঘরের দরজার মধ্যে।
মনে হয় যেন কোনো এক অজানা কারণে কোনো এক অচেনা শক্তির বশে সেই ঘরের দরজা ভেঙে বেরিয়ে যেতে চায় নিজের গন্তব্যের দিকে। কখনো কখনো রজত টেনে হিচড়েও তাকে দরজার সামনে থেকে সরাতে পারে না। কষ্ট হয় ছেলেটার। সকলের আড়ালে রাতের অন্ধকারে চোখ বুজে কাঁদে ছেলেটা। আসলে মেয়েটাকেও খুব ভালোবাসে, আর সেই ভালোবাসার মানুষটার যখন এইরকম অবস্থা হয় তখন কার মনের অবস্থা ভালো থাকে? পরশুদিন সকালে রজতকে আরও একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল। সেদিন অবশ্য ডাক্তার ব্লাড টেস্ট, মাথার সিটি স্ক্যান সহ আরও বেশ কয়েকটা পরীক্ষা করতে দিয়েছিল। আজ সেই পরীক্ষার ফলাফল এসেছে। ডক্টর সাহা তন্দ্রিমাকে একটা চেয়ারের মধ্যে বসিয়ে রেখে রজতকে একটু সাইডে ডেকে বললেন, দেখো রজত, এমনিতে কোনো রকম সমস্যা তো দেখতে পাচ্ছি না, এমনকি মাথার অবস্থাও ভালোই রয়েছে। তাই যত সম্ভব বোঝা যাচ্ছে শরীরের ভিতরে কোনো সমস্যা হয়নি। অনেক সময় রোগটা মনেরও হয়, এবং এক্ষেত্রে আমার সেটাই কিন্তু মনে হচ্ছে। খুব সম্ভবত কোনো একটা জিনিস দেখে ও খুব ভয় পেয়ে গিয়েছে, আর সেই কারণেই হয়তো ওর এই ধরনের সমস্যা হচ্ছে। কিন্তু ডাক্তারবাবু, যদি তাই হয় তাহলে এখন আমার কি করণীয়? মানে এমনিতে কিন্তু সকালবেলায় ঠিকঠাকই থাকে, এমনকি বাড়ির সবার সাথে কথাও বলে ঠিকঠাক, কিন্তু রাত হলেই মেয়েটা কেমন যেন হয়ে যায়। এই যেমন কাল রাতে হঠাৎ করে ঘুম থেকে জেগে উঠে দেখি তন্দ্রিমা শুয়ে রয়েছে ঠিকই, কিন্তু ওর চোখ দুটো বড় বড় করে খোলা, হাত পা প্রচণ্ড জোরে কাঁপছিল, ওর মুখ দিয়ে বেরিয়ে আসছিল অদ্ভুত একটা গোঙানি শব্দ। আমি ওকে অনেকবার ধাক্কা দিলাম, কিন্তু কোনো রকম কাজ হয়নি। শেষমেশ আমি দৌড়ে নিচের ঘরে মাকে ডাকতে গিয়েছিলাম। তারপর উপরে এসে দেখি ও শান্ত হয়েছে, কিন্তু মুখের পাশ দিয়ে সাদা সাদা ফেনাযুক্ত পদার্থ বেরিয়ে আসছে। জানি না ওটা কি, আদৌ সত্যি ছিল নাকি আমার মনের ভুল। আসলে কয়েকদিন আমার মাথারও ঠিকঠাক কাজ করছে না। মনের ভুল? আচ্ছা রজত, আমি কতকগুলো ওষুধ লিখে দিচ্ছি, তুমি ওকে সেগুলো রাত্রেবেলা ভালো করে খাওয়াও। 2 দিন দেখো কেমন থাকে। যদি মনে হয় একটু সুস্থ হচ্ছে তাহলে ওর সাথে কথাবার্তা বলে একটু জানার চেষ্টা করো যে এই কদিনে ওর সাথে অদ্ভুত কোনো ঘটনা ঘটেছে কিনা। আর আমি এদিক থেকে কলকাতার একজন ডাক্তারকে খবর পাঠাচ্ছি। যদিও তিনি খুব ব্যস্ত মানুষ, তবে আশা করা যায় এখানকার মানুষের এই রোগের কথা শোনার পর একদিনের জন্য হলেও উনি এখানে ঠিক আসবেন। আর হ্যাঁ, পারলে 2 দিন কাজ থেকে ছুটি নিয়ে সারাদিন একটু বউয়ের কাছে থাকো, বুঝলে? তাহলে মেয়েটাও একটু নিজের মনের কথা বলার সঙ্গী পাবে। ডাক্তারের কথা শোনার পর ঘাড় নেড়ে সহমত জানালো রজত। তারপর চেয়ার থেকে তন্দ্রিমাকে তুলে নিয়ে আস্তে আস্তে একটা ভ্যানের উপর গিয়ে বসল, আর ন্যায্য মূল্যের দোকান থেকে ওষুধপত্র কিনে বাড়ির দিকে চলল ওরা। শুধুমাত্র তন্দ্রিমা খানিকটা কাঁদো কাঁদো মুখ করে রজতকে জিজ্ঞাসা করল, আচ্ছা আমার কি হয়েছে গো? আরও এমন কিছু না, ওষুধ খেয়ে 2 দিনের জন্য একটু ভালো করে ঘুমোও, তাহলে দেখো ঠিক হয়ে যাবে। ওদিকে অভয় রায় এবং ভবেশ দাস সহ আরও বেশ কয়েকজন বেলা 12টা নাগাদ পা দিয়েছে পূর্বের জঙ্গলের দিকে। ঘন আমবাগানের রাস্তাটার মধ্যে যখন ওরা প্রবেশ করেছে, সূর্য তখন ঠিক মাথার উপরে। গ্রামের বাকি রাস্তাগুলো সিমেন্টের থাকলেও ওই জঙ্গলের দিকের রাস্তাটা সম্পূর্ণটাই মাটি আর পাথর দিয়ে তৈরি, আর সেই কারণেই দিনের বেলাতেও এখান দিয়ে বেশ সাবধানে হাঁটতে হচ্ছে। যদি কোনো কারণে পা দুটো একটা বড় পাথরের মধ্যে ধাক্কা খেয়ে যায় তাহলে হাত মুখ পেটে যাওয়ার সম্ভাবনা প্রবল। সেই আঁকা বাঁকা মেঠো রাস্তা ধরে ওরা যত এগোচ্ছে চারপাশের জঙ্গল যেন আরও গভীর হচ্ছে। আস্তে আস্তে আমবাগানের সঙ্গে এবার যুক্ত হচ্ছে ঘন বাঁশবন। মনে হচ্ছে সেই উঁচু হয়ে দাঁড়িয়ে থাকা বাঁশবনগুলো যেন পথ চলতি মানুষগুলোর দিকে উকি মেরে তাকাচ্ছে আর একটা তাচ্ছিল্যের হাসি হেসে উঠছে। ঘন জঙ্গলের মধ্যে মাঝে মাঝে ডেকে উঠছে শিয়াল, আর তার সঙ্গে শোনা যাচ্ছে নানা পোকামাকড়ের শব্দ।
যারা মন্দিরের উদ্দেশ্যে এগিয়ে চলেছে তারা কেউই নিজেদের গন্তব্যস্থল জানে না, একমাত্র বৃদ্ধ ভবেশবাবু বাদে। তিনি নাকি ছোটবেলায় একবার খেলার ছলে বন্ধুদের সাথে জঙ্গলে ঢুকে পড়েছিল এবং তারপর নিজের অজান্তেই পৌঁছে গিয়েছিল সেই মন্দিরের সামনে। ছেলেবেলার সেই ঘটনা তার হয়তো হুবহু মনে নেই, তবে এটুকু মনে আছে যে মন্দিরের ভিতরের সেই ভয়ানক মূর্তিটাকে একবার দেখা মাত্রই তার সমস্ত শরীর ভয়েতে একদম অবশ হয়ে গিয়েছিল। যাই হোক, আজ সেই ছোটবেলার অভিজ্ঞতার কারণে হয়তো এই ভাঙা রাস্তা ধরে সবার আগে হেঁটে চলেছেন ভবেশবাবু, আর তার পথই অনুসরণ করছে পিছনের বাকি লোকজন। কিছু সময় বাদে একটা বড় আকারের বটগাছ দেখে থমকে গেলেন লোকটা। তারপর পিছনে তাকিয়ে সবার উদ্দেশ্যে ইশারা করে বললেন যে মন্দিরটা এখানেই রয়েছে। ওরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছে, সত্যি বলতে সেই জায়গাটুকু ভারী অদ্ভুত। চারপাশের বড় বড় বটগাছ দিয়ে গোল করে ঘেরা রয়েছে সেই অঞ্চলটা, আর সেই সুবিশাল বয়স্ক গাছের পাতাগুলো এক প্রকার ঘিরে ফেলেছে উপরে নীল আকাশটাকে। আর সেই গাছের পাতার সামান্য ফাঁক দিয়ে অতি সতর্কভাবে ভেতরে আসছে বেশ খানিকটা সূর্যরশ্মি। আলো আঁধারি মিলিয়ে জঙ্গলের ওইটুকু অঞ্চল জুড়ে যেন এক অদ্ভুত অপ্রাকৃতিক পরিবেশ তৈরি হয়েছে। আর এর ঠিক সামনে স্পষ্ট দেখা যাচ্ছে বটগাছের ঝুড়ি দিয়ে অর্ধেক ঢাকা অবস্থায় দাঁড়িয়ে রয়েছে একটা 4 দেওয়ালের ছোট্ট পুরনো মন্দির। অবশ্য প্রথম নজরে ওটাকে দেখে হয়তো মন্দির মনে হবে না, কেউ ভাববে ওটা একটা 4 দেওয়ালের ছোট্ট পুরো বাড়ি। সে যাই হোক না কেন, ওই মন্দিরটা বেশিরভাগ অংশই এখন ক্ষত বিক্ষত। পুরনো ইটগুলো এক এক করে চারপাশ দিয়ে ভেঙে পড়েছে। মন্দিরের গায়ে ছড়িয়ে পড়েছে এক রাশ শ্যাওলা, আর তার সঙ্গে সঙ্গে এক গুচ্ছ সবুজ লতা পাতা ঘিরে রয়েছে মন্দিরের ভেতরের অংশটাকে। মাটি থেকে বেশ খানিকটা উঁচুতে অবস্থিত মন্দিরটা। সামনে একটা 5 পায়ের সিঁড়ি, আর সেই সিঁড়ি পেরিয়ে ভেতরে ঢুকতে গিয়েই যেন এক প্রকার কাঠের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল লোকগুলো। বিস্ফারিত দৃষ্টিতে তারা এক নজরে তাকিয়ে রয়েছে মন্দিরের ভেতরের দিকে, আর সেই ভেতরের অংশে এমন একটা কিছু তাদের নজরে পড়েছে যার ফলে এই মুহূর্তে তাদের সর্বাঙ্গ ধীরে ধীরে কেঁপে উঠছে। এক পা করে পিছিয়ে আসছে তারা নিজেদের স্থান থেকে। অজস্র ফাটল ধরা ইটের মন্দিরটার ভেতরে চারপাশ থেকে ঢুকে পড়েছে বেশ কয়েকটা সূর্যরশ্মি, আর সেই আলোতেই স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরের বেদিতে দাঁড়িয়ে রয়েছে একখানা লম্বা পিশাচ মূর্তি। কালো কুচকুচে তার শরীর, দেখে মনে হচ্ছে কোনো এককালে আগুনে পুড়ে এই বর্ণ ধারণ করেছে। তার কপাল বেয়ে ঝুলে পড়েছে লম্বা লম্বা চুল। চোখগুলো যেন কোটরের মধ্যে ঢোকার হাঁ করা মুখের মধ্যে আর্তনাদের ছাপ স্পষ্ট। মূর্তিটাকে প্রথমবার দেখে পিশাচ মনে হলেও ভালো করে দেখলে বোঝা যাবে তার শরীরের গঠন অনেকটা মানুষের মতোই। ভয়ার্ত চোখে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মধ্যে হঠাৎ একটা জমাট বাঁধা নিস্তব্ধতা ভেঙে ভবেশবাবু কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, এটাই সেই মূর্তি। আমার স্পষ্ট মনে আছে, এটাই সেই ভয়ানক মূর্তি যেটা আমি নিজের ছোটবেলায় দেখেছিলাম। এতক্ষণে সবাই এমনিতেই প্রচণ্ড আতঙ্কে শ্বাসরুদ্ধ অবস্থায় দাঁড়িয়েছিলেন। তার উপর রায়বাবু ভয়ার্ত স্বরে মূর্তিটার দিকে আঙুল দেখিয়ে বলে উঠলেন, মূর্তিটার মুখ থেকে ওটা কি গড়িয়ে পড়ছে? রক্ত? কিন্তু এটা কি করে সম্ভব? জেগে উঠেছে সেই ডাইনি, আবার জেগে উঠেছে রায়বাবু। আমাদের ছোটবেলায় শোনা সেই গল্পটা আজ সত্যের আকার ধারণ করেছে। আমাদের তাড়াতাড়ি কোনো ব্যবস্থা নিতে হবে, আর না হলে। কথাটা বলেই বৃদ্ধ ভবেশবাবু সহ বাকি সকলে নিজের বাইরে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে মন্দির অঞ্চল থেকে হাঁটা লাগালেন এলাকার দিকে। ঘন নিস্তব্ধ জঙ্গলের মধ্যে তাদের পায়ের আওয়াজগুলো যেন বিপদের পরিমাণটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। এক মুহূর্তের জন্য হাঁটতে হাঁটতে তাদের সকলের মনে হতে লাগলো যেন এই বিরাট জঙ্গলটা তাদের পিছন থেকে গিলে নিতে আসছে। মনে হতে লাগলো এই জঙ্গলের গাছপালার মধ্যে থেকেই বহু অদৃশ্য চোখ যেন তাদেরকে অনুসরণ করে এগিয়ে চলেছে পিছন পিছন। দুর্বোধ্য ভাষায় উচ্চারিত হওয়া বহু ফিসফিসানি শব্দ যেন সরাসরি তাদের কানের মধ্যে এসে আঘাত করছে।
জঙ্গলের মধ্যে হাঁটতে থাকা মানুষগুলোর পায়ের গতিবেগ যেন ক্রমশ বেড়ে চলেছে, আর তার সঙ্গে ফুলে ফুলে উঠছে বুকের নিঃশ্বাস। মনে হচ্ছে যেন দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একটা পচা আষ্টে গন্ধ সমগ্র জঙ্গলটাকে যেন ঘিরে ফেলেছে। একসময় ভবেশবাবু ভেবেছিলেন তারা হয়তো আর এই জঙ্গলটা থেকে বেরোতে পারবে না বাইরে, কিন্তু না, ভগবানের হয়তো এমনটা ইচ্ছে ছিল না। আর সেই জন্যই বেশ কিছুক্ষণ এরকম অস্বস্তি বুকে নিয়ে চলতে থাকার পরে তারা বেরিয়ে আসতে পারল জঙ্গল থেকে। আর তার ঠিক সঙ্গে সঙ্গেই মনে হলো যেন কয়েক যুগ বাদে এক বুক খোলা আকাশের নিচে মন ভরে নিঃশ্বাস নিচ্ছে সকলে। বেশ খানিকক্ষণ তাজা হাওয়া অনুভব করলেও সেখানে দাঁড়িয়ে থাকা লোকগুলোর চেহারার খুব একটা পরিবর্তন হলো না। প্রত্যেকের মুখ যেন ভয়েতে একদম কাঁচুমাচু হয়ে গিয়েছিল। পায়জামার পকেট থেকে একটা বিড়ি বার করে জ্বালাতে জ্বালাতে ভবেশবাবু বললেন, যত তাড়াতাড়ি সম্ভব কোনো তান্ত্রিকের খোঁজ করতে হবে। এসব সমস্যা আমাদের দ্বারা মেটানো সম্ভব নয়। আর হ্যাঁ, এলাকার সবাইকে ব্যাপারটা জানিয়ে সাবধান করতে হবে। সবাইকে বলতে হবে যেন রাত করে কেউ বাড়ি না ফেরে। তান্ত্রিক? কিন্তু ভয়েসা এখন কি এসব তান্ত্রিক ফান্ত্রিক পাওয়া যায় নাকি? আরে আমি তো এতদিনে আমাদের চারিপাশের অঞ্চলে এরকম কাউকে দেখিনি। আগেকার দিনে না হয় এইসব নিয়ে চর্চা করতো লোকজন, এখন তো সব চিটিং বাজে ভর্তি। ভূত তাড়ানোর নাম করে 1000টা যজ্ঞ করে টাকা খেয়ে চলে যাবে, লাভের লাভ আমাদের কিছুই হবে না। যত সব বুজরুকের দল। দেখো অভয়, তান্ত্রিক পাওয়া যাবে নাকি যাবে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু যদি শয়তান সত্যি থাকে তাহলে সেই শয়তানকে হারানোর শক্তিও কোথাও না কোথাও রয়েছে। ভবেশবাবু কথাটা শেষ করা মাত্রই পাশে দাঁড়িয়ে থাকা সুখেন দাস কি যেন একটা ভাবার পর হঠাৎ করেই উত্তেজিত হয়ে বলে উঠল, একটা উপায় বার করা যেতে পারে। আমার শ্বশুরবাড়ির ওখানে ভৈরবতলা শ্মশান খুব নাম করা। একবার গল্প করতে করতে বউয়ের মুখে শুনেছিলাম যে ওখানে নাকি এক ভয়ঙ্কর পিশাচসিদ্ধ তান্ত্রিক সাধনা করেন। এসব প্রেত শক্তি নাকি তার হাতের মুঠোয়। ভূতে ভর করা বহু মানুষকে নাকি তিনি নিজের মন্ত্র বলে ঠিক করে দিয়েছিলেন। লোকটার নাম খুব সম্ভবত বৈদ্যনাথ তান্ত্রিক। সুখেনের কথা শুনে ওর ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে থাকা অলোক প্রায় খানিকটা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল, আরে সুখেনদা, তোমার শ্বশুর বাড়ি তো একদম হদ্দ গ্রামের দিকে। ওখানে এইসব নানান গল্প শোনা যায়, কিন্তু এর মধ্যে কতটা সত্যতা আছে তা তো আর বোঝার কোনো রাস্তা নেই। হ্যাঁ, শেষমেশ দেখলাম হয়তো এই তান্ত্রিক বাবাও বাকিদের মতো বাওতাবাজ বেরোলো। অলোকের কথা শুনে কিছু একটা উত্তর দিতে যাবে ঠিক সেই মুহূর্তে বেশ খানিকটা বিরক্তি প্রকাশ করে গুরুগম্ভীর গলায় ভবেশবাবু বললেন, এখন এসব ঠিক ভুল বিচার করার সময় নেই। সুখেন যখন একজনের নাম জানে তাহলে তাকে একবার ডেকে আনা হোক। না হলে তোমার কাছে কি এছাড়া অন্য কোনো রাস্তা আছে অলোক? ভবেশবাবুর কথার কোনো রকম উত্তর দিতে না পেরে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে রইল অলোক। এবং এর সাথে সাথে ঠিক করা হলো যে সুখেন আজই তার শ্বশুরবাড়িতে ফোন করে খবর পাঠাবে বৈদ্যনাথ তান্ত্রিককে এই অঞ্চলে ডেকে আনার জন্য। আশা করা যায় কালকের মধ্যেই তিনি এখানে পৌঁছে যাবেন। শুধুমাত্র আজ রাতটা সবাইকে একটু সতর্কভাবে কাটাতে হবে। ওদিকে জুট মিলের ভিতরে একটা ছোট্ট ঘরে অনেকক্ষণ চেয়ারের উপর বসে ঘন ঘন পা দোলাচ্ছে রজত। মনে হচ্ছে কারো যেন একটা অপেক্ষায় সে বসে রয়েছে। মনের অবস্থা ওর মোটেই ভালো নয়। চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে বউয়ের চিন্তায় ভেতরটা বড্ড চঞ্চল হয়ে রয়েছে তার। মনে মনে ও ঠিক করে নিয়েছে আজকে ম্যানেজার আসলে সরাসরি তার সঙ্গে কথা বলে 1 সপ্তাহের জন্য একটা ছুটি নেবে। আশা করা যায় ম্যানেজার এই বিষয়ে খুব একটা আপত্তি করবে না, কারণ রজত কর্মঠ ছেলে। বেশ অনেকদিন ধরেই সে চাকরি করছে এখানে, কিন্তু এতদিনের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকদিন সে ছুটি নিয়েছে, তাও আবার মায়ের অসুস্থতার কারণে। এছাড়া জীবনে কোনোদিন আলাদা করে ছুটির জন্য আর্জি জানায়নি সে। কিন্তু সমস্যাটা হলো ম্যানেজার আজকে এখনো আসছে না কেন? এত দেরি করার লোক তো সে নয়। দেরি হলেও কমপক্ষে 12টার মধ্যে অন্তত ঢুকে পড়ে, কিন্তু আজ দুপুর 3টে বেজে গেল, তবুও তার দেখা নেই।
তাহলে কি আজকে আসবে না সে? কথাটা ভাবতে ভাবতে চেয়ার থেকে উঠে মিলের হারান্তার কাছে এক কাপ চা আর দুটো বিস্কুট নিয়ে পায়চারি করতে লাগলো রজত। এমন সময় তার চোখে পড়ল সামনের বড় দরজাটা দিয়ে ম্যানেজার ঢুকছে একটু বিরক্ত মুখ করে। দেখে মনে হচ্ছে কোনো একটা ঝামেলা হয়েছে। যাই হোক, এই জুট মিলের ম্যানেজার হলো মৃদুল রায়, অর্থাৎ অভয় রায়ের একমাত্র ছেলে। মৃদুল ঢোকার সঙ্গে সঙ্গেই কাজে ব্যস্ত থাকা সবাই একবার ঘুরে তাকিয়ে নিল ম্যানেজারের দিকে। তারপর তার হাতের ইশারাতে আবার ঘুরে গিয়ে যে যার কাজ আরম্ভ করল। সামনে এগিয়ে আসতে থাকা মৃদুলকে দেখে একবার হাত নাড়ল রজত, তারপর আস্তে আস্তে করে বলল, মৃদুলদা, বলছি তোমার সাথে একটা দরকারি কথা ছিল, কিছুটা সময় হবে তোমার? হ্যাঁ, কেন হবে না? তুই একটা কাজ কর, আধ ঘন্টা পর আয়, বুঝলি? আমি একটা ছোট্ট কাজ সেরে নিই। কথাটা বলি রজতকে ঘাড় নাড়ার সময় না দিয়ে হাওয়ার বেগে বেরিয়ে গেল মৃদুল। রজত বুঝতে পারল নিশ্চয়ই কোনো একটা চাপ আছে ম্যানেজারের, তাই বেশি তাড়াহুড়ো না করে আধ ঘন্টা পরে যাওয়াই ভালো। আসলে অভয়বাবু এখন এই মিলের ব্যবসার দিকে খুব একটা নজর দেন না, পুরোটারই দায়িত্ব দিয়ে দিয়েছেন তার ছেলের উপর, তাই একা হাতে সম্পূর্ণটা সামলানো একটু চাপের বটে। তবে সত্যি কথা বলতে মৃদুল একদম বাবার যোগ্য ছেলে। বাবা ঠিক যেরকমভাবে বিভিন্ন ব্যবসায় সফলতা অর্জন করে নিজের একটা ছোটোখাটো সাম্রাজ্য তৈরি করেছে, ঠিক একই রকমভাবে বাবার দেখানো পথে এগিয়ে চলেছে ছেলেটা। বলতে গেলে এক প্রকার একা হাতেই এখন সমস্ত দায়িত্ব সামলায় সে। হ্যাঁ, ওই বিয়ে করার পর প্রথম কয়েকদিন ছুটি নিয়ে বউয়ের সাথে মন্দারমণি ঘুরতে গিয়েছিল ঠিকই, কিন্তু তারপরে আবার ফিরে এসেই জোর কদমে কাজ শুরু করে দিয়েছিল। শুধুমাত্র এই জুট মিল তো নয়, আশেপাশের বিভিন্ন এলাকায় তার বাবার যত জমি জমা রয়েছে সেই সমস্ত কিছুর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মৃদুল সবসময় ব্যস্ত থাকে, এবং এই সমস্ত পরিকল্পনায় তাকে সাহায্য করে রজত নিজেও। আসলে ছোটবেলায় রজতের বাড়ির অবস্থা যাই থাকুক না কেন, তার বাবা তাকে কষ্ট করে পড়াশোনা করতে পাঠিয়েছিল কলকাতায়। কমার্স নিয়ে 12 ক্লাস পাশ করার পর ইকোনমিক্সে গ্র্যাজুয়েশন করে। তারপর বাবার অসুস্থতার কারণে গ্রামে ফিরে আসে রজত, এবং সেই সময়ই রায়বাবুর মিলের হিসাবপত্র কাজে যোগ দেন ছেলেটা। আর বেশ কিছু বছর কাজ করার পর হয়ে যায় ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট। মৃদুল রজতকে এমনি খুব ভালোবাসে এবং বিশ্বাসও করে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব সবার আগে গিয়ে পড়ে রজতের উপর। আর সে নিজের স্বভাব মতো কখনো ম্যানেজারকে নিরাশ করে না। এই সমস্ত কথা ভাবতে ভাবতে ঘড়ির দিকে তাকিয়ে যেন ভেতর থেকে আরও চঞ্চল হয়ে উঠল রজত। মনে মনে ভাবতে লাগলো যে কখন সে বাড়িতে যাবে। শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে সোজা ম্যানেজারের রুমের দিকে হাঁটা লাগালো ছেলেটা, এবং সেখানে আরও কয়েক মিনিট দাঁড়িয়ে থাকার পর ভিতরে ঢুকে মৃদুলকে বলল, মৃদুলদা, বলছি আমার না খুব জরুরি দরকার আছে, বুঝলে? সেজন্য টানা 7 দিন আমার ছুটি চাই। 7 দিন ছুটি? কি ব্যাপার বলতো? হো, আচ্ছা, বউকে নিয়ে ঘুরতে যাবি নাকি? খানিকটা মৃদু হেসে কথাটা বলল মৃদুল। রজত তার প্রত্যুত্তরে একটু বিষণ্ণতা মাখা মুখে বলে উঠল, আরে না গো, সেরকম কিছু নয়। আসলে বউটার বেশ কিছুদিন ধরে খুব শরীর খারাপ, তাই ডাক্তার বলেছে কয়েকদিন ছুটি নিয়ে ওর সাথে সময় কাটাতে, সেই জন্যই আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে নিয়ে নে কয়েকদিন ছুটি, বুঝলি? তোর দিকটা আমি অন্য কাউকে দিয়ে সামলে নেব। ম্যানেজার মৃদুলের কাছ থেকে ঠিক যেন এই উত্তরটাই আশা করছিল রজত। সে আগাগোড়াই জানত যে মৃদুলদা খুব ভালো মানুষ, এমনকি তার নেমন্তন্নে বেশ কয়েকবার রায়বাড়িতে খেতেও গেছে রজত। ওদের বাড়ির প্রত্যেকে খুব ভালো, এমনকি মৃদুলদার সদ্য বিয়ে করা বউর মনোরমাও। সে হয়তো এখন একটু চুপচাপ থাকে, তবে আস্তে আস্তে দিন বাড়লে সবার সাথে ঠিক মিশে যাবে। এমনিতেই এক জায়গা থেকে অন্য জায়গায় আসলে সবারই মানিয়ে নিতে একটু সমস্যা হয়। এই কথাটা মাথায় আসতেই রজতের একবারের জন্য মনে হলো হয়তো তন্দ্রিমারও নিশ্চয়ই খারাপ লাগে নিজের ছোটবেলার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে এসে থাকতে। তবে আস্তে আস্তে সময় সব ঠিক হয়ে যায়। কথাগুলো ভাবতে ভাবতেই নিজের ব্যাগপত্র গুছিয়ে নিল রজত। তারপর এক প্রকার তাড়াহুড়ো করে সোজা হাঁটা লাগালো বাড়ির দিকে। এদিকে সন্ধ্যা প্রায় 6টা বাজতেই এলাকাটায় আজকাল খালি হয়ে যায়। যে অঞ্চলে এই সময় রাস্তার মোড়ে মোড়ে মুড়ি, চপ, সিঙ্গারার ঠেক বসতো, সেই অঞ্চলটাই কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে এখন। তার উপর আজ বিকেল থেকে আকাশের অবস্থা খুব একটা ভালো ছিল না, আর ভালো থাকার কথাও নয়।
এই কদিন যে পরিমাণে গরম পড়েছিল তাতে খুব তাড়াতাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। ইতিমধ্যে সমস্ত আকাশ জুড়ে মেঘের গর্জন শোনা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ছটা উঁকি মারছে আকাশের বুক চিরে। গাছগুলো দুলে চলেছে বেশ ভালো রকমভাবে, আর তার সঙ্গে সঙ্গেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ঝিরিঝিরি বৃষ্টি। সব কিছু মিলিয়ে এমনিতেই আতঙ্কে দিন কাটানো গ্রামবাসীর মনের মধ্যে যেন আরও এক রাশ চাপা ভয় এসে জমা হয়েছে। রাত্রি ঠিক 10টা নাগাদ অলোকবাবু অর্থাৎ এলাকার এক মুদিখানা দোকানের মালিক অলোক মজুমদার তার বাড়ির গোডাউনে ঢুকে কয়েকটা মুদিখানার জিনিসপত্র এবং চালের বস্তা নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে রাখছিলেন, কারণ বেশ কয়েক ঘন্টা ধরে অনবরত বৃষ্টি চলার কারণে তার গোডাউনের টিনের ফাঁক দিয়ে জল ঢুকে অনেকগুলো মালপত্র ভিজিয়ে দিচ্ছিল। রাতে বৃষ্টির জোর আরও বাড়তে পারে এই আশঙ্কাতেই ঘুমানোর আগে সমস্ত জিনিসপত্রগুলো একটা সুরক্ষিত জায়গায় ছড়িয়ে রাখছেন তিনি। এমনিতে যে পরিমাণে মেঘ ডাকছিল তার ফলস্বরূপ এই অঞ্চলের কারেন্ট অনেকক্ষণ আগেই চলে গিয়েছে এবং সে যে কখন ফিরে আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। অলোকের বাড়িতে একটা ছোট্ট এমার্জেন্সি লাইট রয়েছে ঠিকই, কিন্তু সেটা এই মুহূর্তে কোনো একটা অনির্দিষ্ট কারণে চলছে না। তাই একটা বড় মোমবাতি হাতে নিয়ে একাই গোডাউনে যেতে হয়েছে তাকে। এমনিতে ছেলেটার সাহসের অভাব ছিল না, কিন্তু কয়েকদিন ধরে চারিদিকে যা হচ্ছে তাতে তার একটু হলেও সাহসের ভিতটা নড়ে গিয়েছে। তার উপর বউটাও 4 দিন হলো বাপের বাড়িতে ঘুরতে গিয়েছে, তাই ফাঁকা বাড়িতে বৃষ্টির দিনে বুকের ভিতরটা হালকা হলেও ঢিপ ঢিপ করছে তার। সে অবশ্য ভেবেছিল যে আজকেই শ্বশুর বাড়িতে চলে যাবে, কিন্তু পাছে এলাকার লোক তাকে ভীতু বলে সেই আশঙ্কাতেই বাড়িতে থেকে গেল অলোক। কিন্তু এখন মনে হচ্ছে এই সিদ্ধান্তটা নিয়ে সে একটা বড় ভুল করে ফেলেছে। এই ঝড় বৃষ্টির রাতে মোমবাতির কাঁপা কাঁপা হলুদ আলোর সঙ্গে চারপাশের ঘন অন্ধকার মিশে যেন ঘরের ভেতরে একটা অদ্ভুত ভয়ানক পরিবেশ সৃষ্টি করেছে। এরই মধ্যে বাইরের হাওয়ার গতিবেগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। বিদ্যুতের প্রচণ্ড আলোয় ঘরের ভেতরটা যেন মাঝে মাঝে চমকে উঠছে। মেঘের ভয়ানক গর্জন সরাসরি বুকের মধ্যে এসে আঘাত করছে। টিনের ফাঁক দিয়ে দ্বিগুণ গতিতে ভেতরে ঢুকছে জলের ছাট, আর তার সঙ্গে সমস্ত প্রাকৃতিক দুর্যোগের আওয়াজকে এক প্রকার চাপা দিয়ে আরও একটা শব্দ এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে আবছা অন্ধকার ঘরটার কোনায় কোনায়। সেই শব্দ কানে আসতেই বুকের ভেতরটা যেন নিমেষের মধ্যেই ফাঁকা হয়ে গেল অলোকের। তার মনে হতে লাগলো কিছুক্ষণ আগেও স্বাভাবিক তাপমাত্রায় থাকা ঘরটা যেন নিমেষের মধ্যেই শীতল হয়ে উঠেছে। মোমবাতির উজ্জ্বল হলুদ শিখাটা কেমন যেন নিভু নিভু পর্যায়ে চলে এসেছে, আর ঘরের মধ্যে জমে থাকা সেই অন্ধকারের ভিতরে কেউ যেন একটা দাঁড়িয়ে এক নাগারে তাকিয়ে রয়েছে অলোকের দিকে। কে 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 আছে ঘরে? এই এই সত্যি করে বলো, কে আছে? কেন এসেছো এখানে? নিজের প্রশ্নের কোনো রকম উত্তর পেল না অলোক। শুধুমাত্র কাঁপা কাঁপা শরীরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল একই জায়গায়। তারপর কিছুক্ষণ বাদে পাশের টেবিলের উপর দাঁড় করিয়ে রাখা মোমবাতিটাকে ধীরে ধীরে হাতে নিয়ে এক পা করে এগোতে লাগলো ছেলেটা। প্রথমে মোমবাতিটাকে একবার ঘরের চারিদিকে ভালোভাবে ঘুরিয়ে দেখে নিল অলোক। কেউ নেই ঘরের মধ্যে, কিন্তু তাহলে শব্দটা আসছিল কিসের? ব্যাপারটা ভাবতে ভাবতেই হঠাৎই কোথা থেকে যেন একটা ঠান্ডা হাওয়া এসে তপ করে নিভিয়ে দিল মোমবাতির শিখাটাকে, আর মুহূর্তের মধ্যে অন্ধকারে ডুবে গেল সমস্ত গোডাউনটা। প্রচণ্ড আতঙ্কে অন্ধকারের মধ্যেই অলোক কোনো মতে পা টিপে টিপে গোডাউনের দরজার দিকে এগোচ্ছে। ঠিক এমন সময় ওর খেয়াল পড়ল এই ঘরের মেঝেতে ওর পায়ের সাথে সাথে আরও একজোড়া পায়ের শব্দ আসছে, আর সেই শব্দটা আসছে ঠিক ওর পাশ থেকেই। তারপরই যেন জমে যাওয়া বরফের টুকরোর মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল অলোক। ও যেন মনে মনে স্পষ্ট বুঝতে পারছে যে এই বিপদ থেকে পালিয়ে বাঁচার কোনো রকম সম্ভাবনাই ওর কাছে নেই।
অবশেষে কোনো মতে পকেট থেকে দেশলাইয়ের বাক্সটা বের করে শেষ কাঠিটা জ্বালাতেই একটা বিভৎস কান ফাটানো চিৎকার করে আবার অন্ধকারের মধ্যে হারিয়ে গেল পাড়ার মুদিখানা দোকানের মালিক অলোক মজুমদার। পরের দিন বেলা 11টা বেজে গেল। অলোক বাড়ি থেকে বেরোচ্ছে না দেখে সন্দেহ হলো সবার। শেষমেশ সুখেন দাস সহ আরও বেশ কয়েকজন মিলে দরজা ভেঙে ঘরে ঢোকার পরে এতদিনের আর 5টা লোকের মতোই বিভৎসভাবে মৃত অবস্থায় দেখতে পেল অলোককে। কারোরই আর এই ব্যাপার নিয়ে আলাদা করে কিছু বলার ছিল না। ডাক্তার পুলিশ এরা আগে থাকতেই হাত তুলে দিয়েছে, তাই কিছুক্ষণ বাদে সৎকার সেরে আসার পর সবাই এক প্রকার নিস্তেজ হয়ে নিজের বাড়িতে ঢুকে পড়ল। ঠিক সন্ধ্যা 6টা নাগাদ সুখেন দাস এক প্রকার উত্তেজিত হয়ে রায়বাবুর বাড়ির সামনে এসে বললেন, অভয়দা, যে তান্ত্রিকের কথা বলেছিলাম না, উনি এসে গেছেন, তাড়াতাড়ি বাইরে চলো। ওদিকে বিশুকে দিয়ে আমি ভবেশদাকেও খবর পাঠিয়েছি। সুখেনের কথা মতো সবাই ধীরে ধীরে হাজির হলো পূর্বের জঙ্গলের খানিকটা আগে। রায়বাবু সহ তার শ্বশুরবাড়ির লোকজনও গিয়েছিল সেখানে। আসলে দুদিন ধরে এখানে থাকার পর তারাও সমস্ত ঘটনা বুঝে গিয়েছিল স্বাভাবিকভাবেই, এবং সেই কারণেই তারা ঠিক করেছিল কাল সকালবেলায় মেয়েকে বাড়ি নিয়ে যাবে। এছাড়াও রজত, ওর মা আর বউও এসেছে এখানে। যাই হোক, এই মুহূর্তে সামনে একটা ত্রিশূল হাতে হোমকুণ্ডের সামনে বৈদ্যনাথ তান্ত্রিক। লোকটার বয়স আনুমানিক 70 হবে। মাথায় একটা লম্বা জটা, মুখ জুড়ে ভর্তি সাদা গোঁফদারি, চামড়ার সামান্য কুঁচকানো, কপালের একদম ঠিক মাঝের অংশে একটা লম্বা সিঁদুরের টিকা, আর বয়সকালেও চোখ দুটো যেন তার একদম দৃঢ়। বেশ খানিকটা ভারী গলায় তিনি বলে উঠলেন, তোদের এই এলাকার অবস্থা প্রচণ্ড শোচনীয়। আমি এখানে পা দেওয়ার পর থেকেই স্পষ্ট বুঝতে পারছি এখানকার বাতাসে অনবরত একটা কালো শক্তি ঘুরে বেড়াচ্ছে। সে কোনো মতেই চায় না যে আমি এখানে থাকি। ভবানীর কথা শুনে বৈদ্যনাথ সামনে ঝুলে থাকা পেয়ারা গাছটার থেকে একটা পাতা ছিঁড়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে বিড়বিড় করে কি যেন একটা মন্ত্র পড়লেন, আর সঙ্গে সঙ্গেই সেই পাতাটা পুড়ে ছাই হয়ে গেল। সামনের লোকগুলো যেন এক প্রকার অবাক দৃষ্টিতে দেখতে লাগলো সেই দৃশ্যটা। তোদের সেই পোড়া ডাইনি আবার জেগে উঠেছে। তার দেওয়া সেই অভিশাপ অক্ষরে অক্ষরে ফলতে শুরু করেছে। পাশে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ভবেশবাবু এক প্রকার চাপা স্বরে তান্ত্রিকের উদ্দেশ্যে বললেন, দেখুন, আমরা কেউই এই পোড়া ডাইনির ব্যাপারে খুব একটা কিছু জানি না। এমনকি ছোটবেলায় আমাদের বাবা কাকারাও এই ব্যাপারে খুব একটা কিছু বলেননি। শুধু বলতো আমরা যেন ওই পূর্বের জঙ্গলটার দিকে না যাই, ওখানে নাকি অপদেবতা রয়েছে। কথাটা শোনার পর তান্ত্রিক তার তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে চারপাশের পরিবেশের ভাবগতিটা একবার বুঝে নিলেন। তারপর বলতে শুরু করলেন, এ ঘটনা আজ থেকে প্রায় 300 বছর আগেকার। আমি আমার নিজের গুরুর কাছে ব্যাপারটা পুরোপুরি শুনেছিলাম। স্বাভাবিকভাবেই সেই সময় এলাকাটা সম্পূর্ণভাবে গ্রাম ছিল। ব্রিটিশরা তখনও এদেশে এসে ঘাঁটি গাড়েনি। মানুষজন ঠিকঠাকভাবেই বাস করত, তবে সমাজ ছিল পুরোটাই পুরুষতান্ত্রিক। মেয়েদের চিরকালই সেখানে কোণঠাসা করে রাখা হতো, বিশেষ করে এই গ্রামাঞ্চলে আরো বেশি করে। ঠিক সেই সময় গ্রামের ছেলে মাধব বিয়ে করে আনে শিউলি নামের একটা মেয়েকে। শিউলির বয়স খুব একটা বেশি ছিল না, তবে সেই সময় অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো। কিন্তু শিউলির ছোটবেলা থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করার। ওর মা মেয়েকে পড়াশোনার ব্যাপারে উৎসাহ দিলেও বাবা কখনো এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয়নি। তিনি বারবার মুখের ওপরে বলে দিতেন যে মেয়ে মানুষ এত পড়াশোনা করে কি করবে, এর থেকে ঘরে বসে রান্না বান্না শিখুক, 2 দিন বাদে কাজে দেবে। শিউলি অবশ্য এসব কথায়
কোনো একটা পাত্তা দিত না। ও ভেবেছিল বাবাকে জোর করে কোনো মতে সামলে নেবে, কিন্তু ব্যাপারটা ঠিক অন্যরকম হলো। জুয়া খেলে দেনার দায়ে ডুবে যাওয়া তার বাবার যখন একসময় পয়সার দরকার পড়ল এবং তার মায়ের সমস্ত গয়নাগাটি বেচে দেওয়ার পরেও যখন সে ঘাটতি পূরণ হলো না, তখন বেশ খানিকটা পয়সার বদলে নিজের মেয়েকে বিয়ে দিয়ে দিল পাড়ার এক মাতব্বর গোছের মাধবের সঙ্গে। ব্যাপারটা হয়তো এখানে মিটলেও মিটে যেতে পারত, কিন্তু শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও শিউলির পড়ার নেশা গেল না। মেয়েটা বাড়ির কাজবাজ না করে লুকিয়ে লুকিয়ে বসে থাকতো বই নিয়ে। কখনো আবার স্কুলে পড়া তার বান্ধবী জবার কাছ থেকে নতুন নতুন তথ্য জানার জন্য ঘর থেকে হঠাৎ হঠাৎ বেরিয়ে যেত বাইরে। খুব স্বাভাবিকভাবেই এইসব ঘটনা তার শ্বশুরবাড়ির লোকেদের মোটেই পছন্দ হলো না। কেউ ভালো চোখে দেখল না ব্যাপারটা। তারপরেই শুরু হলো অশান্তির মারধর। একবার তো প্রচন্ড মারের কারণে ভয় আতঙ্কে দৌড়ে বাড়ি চলে গিয়েছিল শিউলি, এবং সেদিন হাউমাউ করে কাঁদতে কাঁদতে মাকে বলেছিল যে ও আর শ্বশুরবাড়ি ফিরবে না। ওর ভর ওকে খুব মারধর করে, খেতে দেয় না, কখনো কখনো বেঁধে রাখে। মেয়ের এইসব কথা শুনে মায়ের মন কেঁদে উঠেছিল, এবং সঙ্গে সঙ্গে এদিনই স্বামীকে কথা বলতেই গালের মধ্যে সপাটে দুটো চড় খেয়ে তিনি চুপ হয়ে যান। দৃশ্যটা দেখার পর সেদিন তার নিজের বাড়ি থেকেই দৌড়ে পালিয়ে গিয়েছিল শিউলি। তারপর বহুদিন তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। তবে আর যাই হোক, একথা স্পষ্ট ছিল যে জীবনে এত সমস্ত ঘটনা দেখার পর পুরুষ জাতির প্রতি ওর মনের মধ্যে একটা প্রবল ঘৃণা তৈরি হয়েছিল। ও মনে মনে ভেবে নিয়েছিল যে এমন কিছু করবে যাতে পুরুষ জাতিকে তিলে তিলে কষ্ট দিয়ে মারা যায়। বলা হয় সেই গ্রামেরই কোনো নিষিদ্ধ গভীর জঙ্গলের মধ্যে এক ভৈরবীর সান্নিধ্যে আসে শিউলি, এবং দীর্ঘদিন তার সঙ্গে থাকার পর বিভিন্ন গোপন বিদ্যা আয়ত্ত করে তার কাছ থেকে। এছাড়া ছোটবেলা থেকেই পড়াশুনোয় ভালো হওয়ার জন্য খুব সহজেই ওর মাথায় বিভিন্ন তত্ত্ব গেঁথে যেত, আর এই একই জিনিস তার কাজে লাগালো তন্ত্র সাধনায়। তার ফলে সামান্য কয়েক বছরের চেষ্টাতেই শিউলি হয়ে উঠল ভৈরবী মায়ের সর্বশক্তিশালী শিষ্যা, এবং পরে ভৈরবী মা মারা যাওয়ার পরেও শিউলি তার প্রেত সাধনাকে সর্বোচ্চ ধাপে নিয়ে চলে যায় শুধুমাত্র নিজের বদলা পূরণ করবার জন্য। তারপর প্রায় দীর্ঘ 12 বছর পর শিউলি গ্রামে ফিরে আসে এক নতুন রূপে, এবং আসার সাথে সাথেই সকলের সামনে তার ক্ষমতার প্রয়োগ দেখায়। দেহ থেকে মুন্ডটা আলাদা করে দেয় তার স্বামীর। ইচ্ছে ছিল বাবাকেও নিজের হাতে মারার, কিন্তু গ্রামে আসার পরও জানতে পারে যে তার বাবা 3 বছর আগেই মারা গিয়েছে। তাই হিসাব মতো তার বদলা পূরণ হয়ে গিয়েছিল। কিন্তু সমস্যাটা হয়েছিল অন্য জায়গায়। ব্যাপারটা হচ্ছে, পিশাচ অতি ভয়ঙ্কর এবং চালাক। তার সাধনা করা সম্পন্ন হলেও তাকে বশে রাখা অত্যন্ত কঠিন। আর শিউলির সাথেও ঠিক তাই হলো। একবার পিশাচ শক্তি দিয়ে কাউকে খুন করার পর সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে লাগলো। তার মনে হলো গ্রামের সব কটা মেয়ে হয়তো একইভাবে কষ্টে দিন কাটাচ্ছে, তাই সমস্ত মেয়ের স্বামীকে প্রতিদিন মারতে লাগলো সে, আর নিজের অজান্তেই হয়ে উঠল এলাকার মানুষের ভয়ের কারণ। যাদের স্বামী হয়তো কখনো নিজের বউয়ের সঙ্গে খারাপ ব্যবহার করেনি, তাদেরকেও ছাড়ল না শিউলি। লোকে তাকে ধীরে ধীরে ডাইনি বলে সম্বোধন করতে শুরু করলো। আবার যারা ওর বিরোধিতা করলো
তাদেরকেও শেষ করে দিতে লাগলো শিউলি। শেষমেশ আর কোনো রাস্তা না পেয়ে লোকজন এক শক্তিশালী অঘরী বাবাকে নিয়ে আসলো গ্রামে। তিনি তার নানান শক্তির প্রয়োগ করে শিউলিকে আটকানোর চেষ্টা করলেন, কিন্তু ওর মধ্যেকার প্রেত শক্তি এতটাই শক্তিশালী ছিল যে অঘরী নিজেই কয়েকবার আহত হয়ে গিয়েছিলেন। শেষমেশ নিজের দিব্য দৃষ্টি এবং সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ঘন জঙ্গলের ভেতর একটা 4 দেওয়ালের ছোট্ট ঘর তৈরি করার পর সেই ঘরের ভেতরেই এক আদি দৈবিক মন্ত্র বলে আটক করলেন সেই ডাইনিকে এবং গ্রামের লোকজনকে নির্দেশ দিলেন তাকে যেন জীবন্ত পুড়িয়ে দেওয়া হয়। এতটা পর্যন্ত বলেই একটু থামলেন বৈদ্যনাথ তান্ত্রিক। তারপর একটু শান্ত দৃষ্টিতে তাকালেন পূর্বের জঙ্গলের রাস্তাটার দিকে। মনে হলো তিনি তার তীক্ষ্ণ নজর দিয়ে অতি দূরের একটা কিছু খুব মনোযোগ দিয়ে দেখছেন। ধীরে ধীরে তার শান্ত দৃষ্টিটা যেন উদ্বিগ্ন হতে শুরু করল। হঠাৎই যেন সবাইকে চমকে দিয়ে জঙ্গলের দিকটায় শুরু হলো পাতার তীব্র খসখসানি আওয়াজ। একটা সময়ের জন্য মনে হলো যেন প্রবল বেগে গভীর জঙ্গলের মধ্যে থেকে কিছু একটা বেরিয়ে আসছে। সমস্ত বাতাসে আবার ছড়িয়ে পড়েছে সেই ফিসফিসানি আওয়াজ। তান্ত্রিক কোনোভাবে আগে থেকেই তৈরি করে রাখা হোমকুণ্ডের মধ্যে সঙ্গে সঙ্গে আগুন জ্বালিয়ে নিজের ব্যাগ থেকে একটা নরমুণ্ড বার করার পর মন্ত্র পাঠ শুরু করলেন। ওম রিং ত্রিং চামুণ্ডায় নমঃ, ওম রিং ত্রিং চামুণ্ডায় নমঃ। সঙ্গে সঙ্গে যজ্ঞের আগুন যেন আরো তীব্রভাবে জ্বলে উঠল, আর তার সাথে সাথে জঙ্গল থেকে বেরিয়ে আসলো এক তীব্র আর্তনাদের শব্দ। বৈদ্যনাথ বুঝে গিয়েছিলেন যে তার মন্ত্রের প্রভাবে বন্দী হয়েছে সেটাই সেই ডাইনি। এবার শুধু খুঁজে বার করতে হবে যে একে জাগানোর পিছনে কে রয়েছে। কথাটা ভাবতে ভাবতেই সমস্ত জঙ্গলটা যেন হঠাৎ করে কেঁদে উঠল। প্রচণ্ড বেগে তুলতে লাগলো আশেপাশের গাছপালা, আর সেই গাছপালার মধ্যে থেকেই বেশ কিছুটা কালো ধোঁয়াটে পদার্থ বেরিয়ে এসে জমাট বাঁধতে লাগলো জঙ্গলের মাথার উপরে, এবং ধীরে ধীরে সেটা আকার নিল সেই ভয়ঙ্কর ডাইনি। তান্ত্রিক সেই মুহূর্তে কিছু একটা মন্ত্র পড়তে যাবে, কিন্তু তার আগেই সামনে দাঁড়িয়ে থাকা সেই ডাইনি তার কালো মিশমিশে ঠোঁটের ফাঁক দিয়ে অবদ্ধ ভাষায় ফিসফিসিয়ে কিছু একটা শব্দ উচ্চারণ করল, আর তার প্রভাবে আগুনে জ্বলতে থাকা একটা গাছের ডাল কোথা থেকে যেন উড়ে এসে সরাসরি ভেদ করে গেল বৈদ্যনাথ তান্ত্রিকের বুক। এরকম একটা হৃদয় কাঁপানো দৃশ্য দেখার পর সেখান থেকে ছুটে পালানোর চেষ্টা করলো সবকটা লোক, কিন্তু হায় কপাল, সে নারকীয় শক্তির মন্ত্র বলে একটা গোলা আগ্নেয় বৃত্তের মধ্যে আটকে গেল সেখানে থাকা সবকটা মানুষ। এবারে কে বাঁচাবে এই অসহায় মানুষগুলোকে? তাদের একমাত্র ভরসা বৈদ্যনাথ তান্ত্রিক তো এই মুহূর্তে মাটিতে পড়ে রয়েছে মৃত অবস্থায়। ধীরে ধীরে সেই ডাইনি তার বড় বড় নখযুক্ত পা নিয়ে এগিয়ে আসতে লাগলো মানুষগুলোর দিকে। আগুনের তীব্র আলোতে দেখা গেল সেই পিশাচিনীর সমস্ত শরীরটাই পোড়া, এবং সেই পোড়া পোড়া অংশের মাঝখান থেকে বেরিয়ে রয়েছে লাল শিখা। ভয়ার্ত মুখে আগুনের বৃত্তের মধ্যে দাঁড়িয়ে থাকা মানুষগুলো যেন নিজেদের বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছে। সেই পিশাচিনী আবার বিড়বিড় করে শুরু করল মন্ত্রপাঠ, আর তার সাথে সাথে আবার কোথা থেকে একটা জ্বলন্ত কাঠ এসে পেটের মধ্যে গেঁথে গেল ভিড়ে দাঁড়িয়ে থাকা একটা লোকের। কি বিভৎস সেই দৃশ্য! মনে হচ্ছে প্রায় কয়েক যুগ ধরে জমে থাকা রাগের কারণে আজকেই এলাকার সমস্ত পুরুষ জাতিকে শেষ করে দেবে সে। খুব সম্ভবত তান্ত্রিক সেই ডাইনির কাজে বাধা দেওয়ার কারণেই তার ক্রোধের আগুন দ্বিগুণ বেড়ে গিয়েছে। এই নৃশংস দৃশ্য সহ্য করতে না পেরে থপ করে নিজের জায়গায় বসে পড়লেন অভয়বাবুর পুত্রবধূ মনোরমার বাবা মনোহর চ্যাটার্জি। খুব সম্ভবত হার্ট অ্যাটাক হয়ে গেছে তার। নাক মুখ দিয়ে বেরিয়ে পড়েছে রক্ত। মেয়ে তার বাবাকে ধরে সামলানোর চেষ্টা করেছে, কিন্তু তার মধ্যেই আবার একটা জ্বলন্ত কাঠের টুকরো এপার ওপার হয়ে যায় মনোহর বাবুর বুকের মাঝখান দিয়ে। চাপ চাপ রক্ত ছিটে পড়ল আশেপাশে দাঁড়িয়ে থাকা সবার চোখ মুখে। ভয়ে চিৎকার করতে করতে সেখান থেকে ছিটকে বেশ কয়েক পা পিছনে চলে যায় লোকজন।
পৈশাচিক হাসিতে ভরে ওঠে সমস্ত আকাশ, আর তার সঙ্গে সঙ্গেই রজত, সুখেন এবং ভবেশবাবু সহ আরও বেশ কিছু পুরুষ লক্ষ্য করল যে খানিকটা দূর থেকে তাদের দিকে লক্ষ্য করে ছুটে আসছে বেশ কয়েকটা জ্বলন্ত কাঠ। মৃত্যুকে এত কাছ থেকে দেখতে পেয়ে সবাই যেন পাথরের মূর্তির মতো স্থির হয়ে গেল। মাথার ভিতরটা যেন আস্তে আস্তে খালি হয়ে আসছে ওদের। আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা, ব্যাস, তারপরেই জীবন শেষ। আর কখনো দেখতে পাওয়া যাবে না ভালোবাসার মানুষগুলোকে। ওই তো একদম সামনে চলে এসেছে মৃত্যু। জ্বলন্ত কাঠের টুকরোগুলো ওদের শরীর ভেদ করতে যাবে, ঠিক এমন সময় একটা নীলচে আবহাওয়ার ধাক্কায় যেন কেঁপে উঠল চারপাশের পরিবেশ। সময় যেন থমকে গেল এক মুহূর্তের জন্য। অবাক দৃষ্টিতে রজত স্পষ্ট দেখতে পারছে ওর বুকের ঠিক সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছে জ্বলন্ত কাঠের টুকরোটা। মনে হচ্ছে কোনো এক অদৃশ্য শক্তি সেই জ্বলন্ত কাঠের টুকরো যেন প্রত্যেকের শরীরের সামনে এসে একদম পাথরের মতো স্থির হয়ে গিয়েছে। একটু আগেই যেই ডাইনি নারকীয় হাসি হাসছিল তার মুখের ভঙ্গিটা হঠাৎ বদলে গিয়ে ক্রোধের আকার ধারণ করেছে। সেই অপশক্তি এবার নিজের দু হাত সামনে বাড়িয়ে যেন প্রাণপণে চেষ্টা করছে সেই টুকরোগুলোকে বুকের ভিতরে গেঁথে দেওয়ার। কিন্তু না, হাজার চেষ্টার সত্ত্বেও বারবার ব্যর্থ হচ্ছে সে। আর তার সঙ্গে সঙ্গে বেড়ে উঠছে তার ক্রোধের আগুন। একসময় সেই কাঠের টুকরোগুলো আচমকাই দিক পরিবর্তন করে তীব্র বেগে গিয়ে ধাক্কা খেল সেই ডাইনির শরীরের সঙ্গে। আর তার সাথে সাথেই একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটিয়ে তৈরি হলো ধোঁয়ার কুণ্ডলী। সেই আবছা ধোঁয়ার মধ্যে দিয়ে নিজের হিংস্র চোখ দুটো বার করে সেই নরকের দুধ দেখতে পেল তার ঠিক উল্টো দিকে বেশ খানিকটা দূরে দাঁড়িয়ে রয়েছে একটা মাঝবয়সী ছেলে। তার শরীরের চারপাশ দিয়ে ঠিকরে বেরিয়ে আসছে নীলচে আভা। মুখটা হালকা লম্বাটে, মাথায় একগুচ্ছ উস্কো খুস্কো চুল, গালে কালো চাপ দাড়ি, চোখ দুটো বড় বড়, গলায় ঝুলছে একটা শিব ঠাকুরের ত্রিশূল আকৃতির লকেট, পরনে শার্ট আর জিন্স, আর হাত দুটো পেছনে একসঙ্গে জড়ো করা। চারপাশের এত ভয়ানক পরিস্থিতির মধ্যেও একটা অদ্ভুত শান্ত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে রয়েছে ছেলেটা। আর তার সাথেই নিজের ডান হাত থেকে পেছন থেকে সরিয়ে এক মুহূর্তে তাক করেছে আগ্নেয়বৃত্তের মধ্যে আটকে থাকা মানুষগুলোর দিকে। আর ঠিক পর মুহূর্তেই কোনো এক মায়া বলে তীব্রভাবে জ্বলতে থাকা আগুনগুলো যেন একটা দমকা হাওয়ার প্রভাবে নিমেষের মধ্যেই নিভে গেল। সেখানে উপস্থিত সবকটা মানুষ এক দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলেটার দিকে। কে এই ছেলেটা? কোথা থেকে এসেছে সে? কি করে করছে সেরকম অদ্ভুত কাণ্ড? সবাই এসব ভাবছে ঠিক সেই মুহূর্তেই ডাইনিটা তার দুই হাত আকাশের দিকে তুলে মন্ত্রপাঠ করতেই একটা কালো গোলাকার রশ্মি তৈরি হলো তার দু হাতের মাঝে, এবং সেই গোল বস্তুটাকে সে ছুঁড়ে মারল সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটার দিকে। নিমেষের মধ্যেই একটা তীব্র বিস্ফোরণে পিছনে ছিটকে পড়ে গেল ছেলেটা। তবে বিশেষ কিছুই হলো না তার। আর এই দৃশ্যটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে একটা কালো ধোঁয়ার আকার নিয়ে সেখান থেকে উধাও হয়ে গেল সেই অপশক্তি। সবশেষে যেন এক বিরাট যুদ্ধের পর শুধুমাত্র পড়ে থাকলো কিছু ধ্বংসাবশেষ। আতঙ্কে, যন্ত্রণায়, ভয়ে অবিরাম কেঁদে চলেছে চারপাশের বহু মানুষ। তান্ত্রিক সহ আরও দুজনের রক্তাক্ত মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে। বৃদ্ধ ভবেশবাবু বারবার করে ওঠার চেষ্টা করছিলেন নিজের জায়গা থেকে, কিন্তু সম্ভবত পায়ে বেশ জোরে চোট পাওয়ার কারণে তিনি বারবার ব্যর্থ হচ্ছিলেন। ঠিক সেই সময় সামনে থেকে একজোড়া হাত এগিয়ে এসে খুব সাবধানে বৃদ্ধকে তুলে দাঁড় করাতে করাতে বলে উঠল, সাবধানে উঠুন দাদু, আপনার পায়ে কিন্তু খুব ভালো মতো লেগেছে। মনে হচ্ছে পায়ের পাতার হাড়টা ফুলে গিয়েছে। বাড়ি গিয়ে একটু গরম জলে সেঁক দেবেন, আর আমি যে ওষুধগুলো বলে দেব সেগুলো 2 দিন নিয়ম করে খাবেন, তাহলেই সব ঠিক হয়ে যাবে। ভবেশবাবু উঠে দাঁড়াতে দাঁড়াতে নিজের মুখটা তুলে একবারের জন্য অবাক হয়ে উপরে তাকিয়ে দেখলেন, এ তো সেই ছেলেটা যে কিছুক্ষণ আগেই ভয়ানক ডাইনির হাত থেকে তাদেরকে রক্ষা করেছে। একদম সাদা শীতে দেখতে তাকে। কি করে করলো সে এসব? দেখে তো মনে হচ্ছে বয়স খুব একটা বেশি নয়, আর পোশাক আশাকের মধ্যে তান্ত্রিকের কোনো চিহ্ন নেই। বয়স্ক লোকটার মনের কথা আন্দাজ করতে পেরে ছেলেটা বলে উঠল, আমার নাম ত্রিকাল, ডক্টর ত্রিকাল ব্যানার্জি। বছরাষ্টেক আগে মেডিকেল পড়াশোনা শেষ করেছি। পেশায় ডাক্তার, আর নেশায় এসব করি।
ত্রিকালের কথা শেষ হতে না হতেই নিজের ছোটখাটো একটা টিম নিয়ে সেখানে পৌঁছে গেল এলাকার সরকারি হাসপাতালের ডাক্তার অতীন্দ্র সাহা। তারপর নিজের স্টাফদের সমস্ত কাজবাজ বুঝিয়ে দেওয়ার পর তিনি ডক্টর ত্রিকালের উদ্দেশ্যে বললেন, স্যার, এবার তাহলে বুঝলেন তো যে কেন আপনাকে তাড়াতাড়ি আসার জন্য ফোন করেছিলাম। এখানে মোটামুটি 1 সপ্তাহ ধরে যা হচ্ছে তাতে আমার প্রথমেই খটকা লেগেছিল। তারপর ব্যাপারটা বাড়তে থাকায় আপনাকে পরশুদিনই সঙ্গে সঙ্গে ফোন করলাম। ফোনটা ভালো সময় করেছিস অতীন্দ্র। আজ যদি না পৌঁছতে পারতাম তাহলে এখানে একটা বড় সড়ো দুর্ঘটনা হয়ে যেত। তবে সমস্যাটা হলো বিপদ এখনো কাটেনি। এই ডাইনি ভীষণ শক্তিশালী। ও নিজের শক্তি বৃদ্ধি করে আবার আমার ওপর বদলা নিতে আসবে। আচ্ছা, একটা কাজ কর তো, যে জিনিসগুলো আনতে বলেছিলাম সেগুলো এনেছিস তো? এবার এখানে যারা যারা রয়েছে তাদের প্রত্যেকের একটা করে ব্লাড স্যাম্পল নিয়ে নে, আর যত তাড়াতাড়ি সম্ভব আমার রিপোর্ট চাই। ওকে স্যার, আমরা এখনই সমস্ত স্যাম্পল কালেক্ট করছি, আর আশা করছি রিপোর্ট আপনি কাল রাত্রের মধ্যেই পেয়ে যাবেন। ওকে, ভেরি গুড। আর হ্যাঁ, কোন মেয়েটার ভাব যেন তোর অদ্ভুত লাগছিল? ডক্টর ত্রিকাল অতীন্দ্রের উদ্দেশ্যে প্রশ্ন করতেই সে সোজাসুজি আগুন তাক করল রজতের বউ তন্দ্রিমার দিকে। আর নিমেষের মধ্যেই মাত্র কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা রজতের বুকটা আতঙ্কে ছ্যাঁত করে উঠল। আর তন্দ্রিমা এমন হাবভাব করল যেন সে এই বিষয়ে কিছুই জানে না। ডাক্তারবাবু তন্দ্রিমার বেশ খানিকটা কাছে এগিয়ে এলেন। তারপর তার চোখের দিকে টানা বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর কিছু একটা বুঝে নিয়ে বললেন, সমস্যার ব্যাপার। পারলে কয়েকটা দিন মাছ মাংস খাওয়াটা বাদ দাও, হালকা খাবার খেয়ে রাতে ঘুমিয়ে পড়ো। আর কাল একবার সময় করে আমি তোমাদের বাড়ি যাব, তখন বাকি কথা হবে। কথাটা বলি ডক্টর ত্রিকাল একবার পিছন ঘুরে তাকালেন রায়বাবুর দিকে। তার চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। ওনার ছেলে মৃদুল একপাশে দাঁড়িয়ে ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তার শ্বশুরমশাইয়ের মৃতদেহ, আর সেই দেহের পাশে এক প্রকার জড়বস্তুর মতো বসে রয়েছে মনোরমা। ধীরে ধীরে সেখানকার লোকাল পুলিশ এবং জুনিয়র স্টাফরা মিলে জায়গাটাকে পরিষ্কার করতে শুরু করলো। এতক্ষণে সবাই ধীরে ধীরে বাড়ি যেতে শুরু করে দিয়েছে। যারা আহত হয়েছেন তাদেরকে ধরে ধরে হসপিটালের দিকে নিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তার এবং নার্সরা। স্যাম্পলগুলো কালেক্ট করে ডক্টর অতীন্দ্র নিজের গাড়িতে স্টার্ট দিয়ে ডক্টর ত্রিকালকে তার গাড়িতে ওঠার জন্য ডাকলেন এবং তার পরিপ্রেক্ষিতে ডাক্তারবাবু বললেন, তুই যা অতীন্দ্র, আমি ভবেশবাবুকে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। আর তাছাড়া আরও কয়েকটা কাজ আমাকে করতে হবে, বুঝলি? দরকার হলে তোকে ফোন করে নেবো, কেমন? নিজের সিনিয়র ডাক্তারের কথা শুনে হালকা ঘাড় নেড়ে সম্মতি জানানোর পর অতীন্দ্র বেরিয়ে যায় সেখান থেকে। আর ভবেশবাবুকে নিয়ে ত্রিকাল হাঁটা দেয় ওনার বাড়ির দিকে। বৃদ্ধির পায়ের মধ্যে ব্যথা থাকলেও মনের মধ্যে ছিল প্রচুর কৌতূহল, তাই নিজেকে কোনো মতেই আটকাতে পারছিলেন না তিনি। আচ্ছা বাবা, তোমার মতো ডাক্তার মানুষের কাছে এ ধরনের অদ্ভুত শক্তি আসলো কি করে? আমরা তো ছোটবেলায় শুনতাম এ ধরনের কাজ তান্ত্রিক, গুণিন অথবা অঘরীরাই করে থাকেন। আপনি ভুল কিছু শোনেননি দাদু, আগে এরকমটাই হতো। কিন্তু বর্তমানে যে পরিমাণ পুরনো অপশক্তি আবার জেগে উঠছে, সেই পরিমাণে শক্তিশালী তান্ত্রিক আমাদের পৃথিবীতে খুব কমই আছেন। আর এখনকার যুগে আশপাশের এই সাধারণ তান্ত্রিকদের দ্বারা এই ধরনের আদিম অপশক্তির মোকাবিলা করা এক কথায় খুবই কঠিন। যারা সত্যি করে শক্তিশালী তান্ত্রিক অথবা অঘরীও রয়েছেন, তারা সাধারণ মানুষের এলাকায় বসবাস করেন না, তাই তাদের কাছে পৌঁছানো খুব কঠিন। বিশেষ করে এখনকার মানুষ তো আবার এসবে বিশ্বাসই করেন না। তবে তান্ত্রিকদের এতে বিশেষ কোনো দোষ নেই। এই ধরনের দৈবিক শক্তিগুলোকে একত্র করার জন্য গভীর সাধনার প্রয়োজন, আর সেই সাধনা একমাত্র ফাঁকা জায়গায় এবং বিশেষত শ্মশান অঞ্চলেই ভালো হয়। কিন্তু এখন চারপাশে জনবসতিহীন ফাঁকা জায়গা খুব একটা নেই। আর এদিকে শ্মশানের গুণগত মানও পরিবর্তন হয়েছে। মানুষ শ্মশানের লাইট লাগিয়েছে, মাটির রাস্তা তুলে দিয়ে সিমেন্টের রাস্তা বানিয়েছে, জঙ্গল কেটে খালি করে দিয়েছে। তাই এখন আশপাশের এলাকার শ্মশান আগের মতো শক্তিশালী নেই। তবে যে হারে আদিম অপশক্তি জেগে উঠছে, তাতে কাউকে না কাউকে তো মানুষের পাশে দাঁড়াতেই হতো। আর সেই জন্যই হয়তো ভালো আর খারাপের এই যুদ্ধের একটা ছোট্ট অংশ হিসেবে দেবাদিদেব মহাদেব আমাকেও বেছে নিয়েছেন।
কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? তুমিও কি তাহলে কোনো সাধনা করেছিলে? এসব তো শুনেছি বহু বছরের তপস্যার ফল। না না দাদু, আমি কোনো সাধনা করিনি। তবে হ্যাঁ, ছোটবেলা থেকেই এই সমস্ত বিষয়ে আমার প্রচুর আগ্রহ ছিল, আর এই আগ্রহের পেছনে দায়ী স্বয়ং তারানাথ তান্ত্রিক। ওনাকে আমি অনেকটা সুপারহিরো চোখে দেখতাম। সে যাই হোক, আমার জীবনে এই সমস্ত পর্ব কিন্তু কখনো আসারই কথা ছিল না। কিন্তু ঘটনাচক্রে আদিদৈবিক শক্তির সঙ্গে বর্তমান বিজ্ঞানের মিশ্রণ ঘটানোর ফলে হয়তো আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। সে গল্প অনেক বড়, সব কিছু মিটে গেলে আপনার সাথে ভালো করে বসে একদিন এই সমস্ত ঘটনা শোনাবো। এখন আপনি বাড়িতে গিয়ে খুব ভালোভাবে মনে করে আমার বেশ কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন, কেমন? আপনার উত্তরের ওপর অনেক কিছু নির্ভর করছে দাদু। কথাটা শুনেই ঘান নাড়লেন বৃদ্ধ ভবেশবাবু। তারপর তাকে হাতের মধ্যে শক্ত করে ধরে হাঁটতে লাগলেন ডক্টর ত্রিকাল। ওদিকে বাকি আর কয়েকজনের মতোই অভয়বাবুর বাড়িতেও এই মুহূর্তে নেমে এসেছে শোকের ছায়া। একটা সোফার মধ্যে নিজের বউয়ের ঠিক পাশেই বসে আছে মৃদুল। মনোরমার মা তার মৃত স্বামীর সামনে বসে হাউ হাউ করে কাঁদছেন, আর বুঝতে পারছেন না যে ঠিক কোন দোষের জন্য মানুষটা এরম শাস্তি পেল। রায়বাবুর স্ত্রী মাধবী অনেকবার সামলানোর চেষ্টা করেছেন তাকে, কিন্তু এসব চেষ্টা সাধারণত বৃথাই হয়। এইসব দৃশ্য আর সহ্য করতে পারছেন না অভয় রায়। ডান হাত দিয়ে কপালের এক কোণা চিপতে চিপতে তিনি যেন বিড়বিড় করে বললেন, কোন শয়তান যে ডেকে আনলো এমন অপশক্তিকে? জানি না কোন শয়তান জানি এ কাজ করেছে। রাত প্রায় 3টে নাগাদ আচমকাই ঘুম ভেঙে গেল রজতের। আজ বাড়ি আসার পর থেকেই তার বউ তন্দ্রিমা সেরকম একটা অদ্ভুত আচরণ করেনি ঠিকই, কিন্তু কয়েক সেকেন্ড আগে তার মনে হলো যেন ধপ করে বিছানা থেকে উঠে বসল মেয়েটা। চোখ খুলে রজত দেখল তার কান মোটেই তাকে ধোঁকা দেয়নি। বিছানা থেকে উঠে একদম সোজা হয়ে বসে আছে তন্দ্রিমা, আর ওর দু চোখ এই মুহূর্তে পাথর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওদের ঘরের একমাত্র দরজাটার দিকে। এত অবধি ব্যাপারটা রজতের কাছে খানিকটা রোজকার ঘটনার মতোই ছিল, কিন্তু এবার কানে আরও একটা আওয়াজ আসতে ওর শরীরের মধ্যে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। ওদের কাঠের দরজাটায় কেমন যেন একটা ধারালো লোক ঘষার শব্দ হচ্ছে, আর সেই শব্দটা সরাসরি কানের বদলে যেন বুকের মধ্যে এসে লাগছে। ঘরের মধ্যে একটা মৃদু 0 ওয়াটের আলো চারপাশের পরিবেশটাকে এমনিতেই সন্দেহজনক করে তুলেছে। এমন অবস্থাতেও রজতের একবারের জন্য মনে হলো যে বিছানা থেকে উঠে একটু কাছে গিয়ে ব্যাপারটা দেখলে ভালো হয়, কিন্তু যেই মুহূর্তেও বিছানা থেকে পা নামাতে যাবে ঠিক এমন সময়কে যেন একটা পেছন থেকে শক্ত করে চেপে ধরেছে ওর হাত। সে হাতের স্পর্শ এতটাই শীতল যেন মনে হচ্ছে এ হাত মানুষের না, অন্য কোনো অতি প্রাকৃতিক জীবের। কাপা কাপা শরীরে রজত একবারের জন্য পিছনে ঘুরতেই যেন ভিতর থেকে চমকে ওঠে সে, কিন্তু বাইরের থেকে তার কোনো রকম বহিঃপ্রকাশ ঘটালো না। আবছা অন্ধকারের মধ্যে ও স্পষ্ট দেখতে পাচ্ছে পিছন থেকে হাতটা চেপে ধরেছে আর কেউ নয় বরং ওর বউ তন্দ্রিমা। কিন্তু এই কি, তন্দ্রিমার হাতটা এত ঠান্ডা কি করে হলো? এ তো কোনো স্বাভাবিক মানুষের তাপমাত্রা হতে পারে না। মনের মধ্যে নানান ভয় মেশানো প্রশ্ন নিয়ে রজত এবার তাকালো ওর মুখের দিকে। কেমন যেন অদ্ভুত মুখ করে আছে মেয়েটা। ওর চোখ দুটো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড় হয়ে গিয়েছে। মুখটা হালকা খোলা, কিন্তু অদ্ভুতভাবে দাঁতে দাঁত চেপে আছে। কিছু যেন করতে পারছে না সে, শুধুমাত্র রজতের হাতটা খিমচে ধরে খুব আস্তে আস্তে এক প্রকার রোবটের মতো ঘাটটা নাড়ছে, আর তার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়ে চলেছে ঘরের দরজায় সেই ঘষার আওয়াজ। রজত বুঝতে পারছে না সে কোন দিকে যাবে। বর্তমানের দুটো পরিস্থিতি তার কাছে অদ্ভুত, অস্বাভাবিক এবং একই সঙ্গে ভয়ানক। দরদর করে ঘামছে ছেলেটা, আর তার সঙ্গে সঙ্গে আওয়াজ একসময় এতটাই বেড়ে গিয়েছে যেন মাথা সব খারাপ করে দিচ্ছে। তারপর হঠাৎই এক সময় সব কিছুই যেন থেমে আচমকাই নীরবতা নেমে এলো। সেখানে তার ঠিক পরেই দরজার ওপার থেকে শোনা গেল একজন মহিলার কণ্ঠ। এই বাবু, তোর ঘর থেকে কিসের একটা অদ্ভুত আওয়াজ আসছে বলতো?
তাড়াতাড়ি খোল দরজাটা। ও মা, তুমি দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি, দাঁড়াও। হাঁফ ছেড়ে যেন বাঁচল রজত। মনের মধ্যেকার সমস্ত ভয় তার নিমেষের মধ্যে উড়ে চলে গেল। আসলে যে কোনো বিপদের মধ্যেই মায়ের গলার আওয়াজটা যেন এভাবেই মনের মধ্যে শক্তি যোগায়। পরের দিন বেলা 12টা নাগাদ ডক্টর ত্রিকাল রজতদের বাড়িতে বসে বেশ খানিকক্ষণ কথা বলছিলেন। ঠিক এমন সময় হসপিটাল থেকে অতীন্দ্রর ফোন এলো। হ্যালো স্যার, বলছিলাম একটা সমস্যা হয়ে গেছে। হসপিটালের ব্লাড টেস্টের মেশিনটা কয়েকটা রিপোর্ট বের করার পরেই খারাপ হয়ে গিয়েছে। এখন বাকি রিপোর্টগুলো কি করে বার করব? কথাটা শোনা মাত্রই ফোন কানে নিয়ে ডাক্তারবাবু উঠে দাঁড়িয়ে পড়লেন বিছানা থেকে। কপালে তার এক রাশ চিন্তার ভাঁজ স্পষ্ট। মুখ দেখেই মনে হচ্ছে রিপোর্টগুলো তার খুব তাড়াতাড়ি দরকার ছিল, কারণ হয়তো বেশি সময় তাদের কাছে নেই। শোন অতীন্দ্র, তুই যে করেই হোক আমাকে কিছুক্ষণের মধ্যে কলকাতায় যাওয়ার একটা গাড়ির ব্যবস্থা করে দে। আমি রিপোর্টগুলো ওখান থেকে করিয়ে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসব। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গেই ফোনটা রেখে কোনো মতে সেখান থেকে বেরিয়ে গেলেন ত্রিকাল। শুধুমাত্র যাওয়ার আগে একবার ঘাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে তাকিয়ে গেলেন তন্দ্রিমার দিকে। ডাক্তারবাবু বেরিয়ে যাওয়ার পর রজত বেশ কিছুক্ষণ এক অদ্ভুত মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল মেয়েটার দিকে। তারপর যেন একটা চাপা যন্ত্রণা নিয়ে ভালো করে হাত বোলালো তার ভালোবাসার মানুষটার মাথার উপরে। বেচারা মেয়েটা কয়েকদিন ধরে কি পরিমাণ কষ্ট সহ্য করছে। রজতের হাতের ছোঁয়ায় দু চোখ বেয়ে জল নেমে এলো তন্দ্রিমার। মেয়েটা যেন বুঝতে পারছে যে রজতের মনের মধ্যে এই মুহূর্তে ঠিক কি চলছে, কিন্তু তারা দুজনেই খুব ভালো করে জানে যে এই মুহূর্তে তাদের হাতে কিছুই নেই। ভরসা শুধু এই একটাই মানুষ, ডক্টর ত্রিকাল ব্যানার্জি। এদিকে সকাল থেকেই ভবেশবাবু সহ এলাকার আরও বেশ কয়েকজন মানুষ এসে উপস্থিত ছিলেন রায়বাবুর বাড়িতে। লোকটা এমনিতে খুব শক্তপোক্ত, কিন্তু গত কয়েকদিন ধরে যেন মুখের দিকে তাকানো যাচ্ছে না অভয় রায়ের দিকে। ব্যবসায়ী মানুষ হলে কি হয়েছে, নিজেদের সাথে সাথে এলাকার মানুষের জন্য তিনি একই রকমভাবে চিন্তা করেন। আর সবথেকে বড় কথা হলো যে এই মানুষটা একসময় এলাকা দাপিয়ে বেড়াতো। আজ তার হাতে এসব কিছুর বিরুদ্ধে লড়াই করার কোনো ক্ষমতাই নেই। তাই ঘরে উপস্থিত পাড়ার লোকজনদের সঙ্গে খুব একটা কথা বললেন না তিনি। সেই দিনটাও কোনো মতে এভাবেই কেটে গেল। কিন্তু সমস্যা হলো পরের দিন বিকেল 4টে থেকে কিছুক্ষণ আগেও রোদ ঝলমলে নীলচে আকাশের বুকে হঠাৎ কোনো অজানা জায়গা থেকে এক রাশ কালো মেঘ এসে জমা হলো। মুহূর্তের মধ্যেই অন্ধকারে ছেয়ে গেল সমস্ত এলাকা। শুরু হয়ে গেল ঝোড়ো হাওয়ার দাপট। কেউ কেউ মনে করতে লাগলো আজ হয়তো জমিয়ে কালবৈশাখী হবে, কিন্তু না, এই ঝড় যেন কোনো প্রাকৃতিক নয়, বরং শুরু হয়েছে এক অতি প্রাকৃতিক কারণে। এবং এই ব্যাপারটা বুঝতে বেশি সময় লাগলো না, কারণ সেই বিভৎস ঝোড়ো হাওয়ার মধ্যেও একটা শব্দ স্পষ্ট ভেসে আসছিল। এলাকার মানুষ যেন প্রবল আতঙ্কে গুটিয়ে পড়ল ঘরের একটা কোণায়। কিন্তু তাতে কি হবে, এই ডাইনির কাছ থেকে লুকিয়ে পার পাওয়ার কোনো রকম রাস্তা হয়তো এই মুহূর্তে নেই। জঙ্গলের ভেতরের পুরো মন্দিরটা কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ কাঁপতে আরম্ভ করল। চারপাশের গাছপালাগুলো ঝড়ের কারণে এমনিতেই নড়ছিল, কিন্তু এখন পূর্বের জঙ্গলের সমস্ত পশু পাখি কোনো এক অজ্ঞাত কারণে পালিয়ে যেতে লাগলো সেই অঞ্চল ছেড়ে। সারি সারি কাক আকাশের বুকে উড়ে যেতে যেতে প্রবল আওয়াজ করে যেন কোনো ভয়ের সংকেত দিতে লাগলো। খানিক বাদে বাদেই বিদ্যুতের আলোয় যেন ভরে উঠতে লাগলো সমস্ত আকাশ। ঠিক পরের মুহূর্তেই সেই চার দেওয়ালের ছোট মন্দিরের ইটগুলো একে একে ভেঙে পড়তে লাগলো মাটিতে, আর ভেতরের পাথরের মূর্তিটা কেমন যেন নড়ে উঠল হট করে। মূর্তির ঠোঁটের মধ্যে লেগে থাকা কাঁচা রক্তগুলো যেন নিমেষের মধ্যে মুখের ভিতরে ঢুকে গেল, আর সেই মূর্তির গা দিয়ে বেরোতে লাগলো অজস্র কালো কুচকুচে ধোঁয়া। সেই ধোঁয়ার কুণ্ডলী প্রবল বেগে পূর্বের জঙ্গলের ভেতর থেকে বেরিয়ে আসতে লাগলো জনবসতি লক্ষ্য করে। এলাকার সমস্ত বাড়ি ঘর কেঁপে উঠল অচিরে। সমস্ত মানুষ বেরিয়ে আসতে বাধ্য হলো নিজেদের ঘর থেকে। তাদের চোখের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর ডাইনি। পরনে একটা নোংরা কাপড়, হাতগুলো ঝুলে রয়েছে হাঁটুর সামনে।
মুখের ভেতরটা একদম মিশমিশে কালো, আর চুলগুলো লম্বা হয়ে নেমে এসেছে কোমর পর্যন্ত। একটা বিকট কুৎসিত হাসি হেসে সামনে সকলের উদ্দেশ্যে সে বলল, আজ তোরা কেউ আটকাতে পারবি না আমাকে, কেউ না। সব কটাকে শেষ করে দেবো, হ্যাঁ, সব কটাকে। আর তোদের আগের দিনের ওই পুচকে ছোড়া, হ্যাঁ, দুটো মন্ত্র শিখে ভেবেছিল আমায় হারিয়ে দেবে, আমায়। আমাকে হারানো অত সোজা নয়, আজ তোরা সব কটা বুঝবি পিশাচ শক্তি কি জিনিস। কথাটা বলেই আবার একটা ফ্যাসফ্যাসে হাসি হেসে সেই নরকের দূত নিজের দু হাত ছড়িয়ে দিল দুদিকে এবং আবার দুর্বোধ্য উচ্চারণে শুরু করলো মন্ত্র পাঠ। কিছুক্ষণ বাদেই সমস্ত আকাশ বাতাস যেন খিলখিলিয়ে উঠল এক পৈশাচিক হাসিতে। আর তারপরেই ঘটে গেল এক অতি ভয়ানক ঘটনা। চারপাশে দাঁড়িয়ে থাকা লোকগুলো স্পষ্ট শুনতে পেল কাদের পায়ের শব্দ যেন ধীরে ধীরে ভেসে আসছে পূর্বের সেই জঙ্গল থেকে। খুব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে জঙ্গলের অন্ধকার অংশ থেকে বহু উজ্জ্বল লাল চোখ বেরিয়ে আসছে একে একে। তাদের চেহারাগুলো একবারের জন্য দেখে যেন গায়ে রক্ত হিম হয়ে গেল সকলের। সরু ছিপছিপে শরীরের মধ্যে মাংস অথবা হাড়ের কোনো চিহ্ন নেই, বরং তাদের সমস্ত দেহটা ঢাকা রয়েছে এক অদ্ভুত কালো পদার্থ দিয়ে। অগণিত সংখ্যায় তারা বেরিয়ে এসে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে অসহায় মানুষগুলোর সামনে। তাদের জিভ দিয়ে ঝরে পড়ছে লালসা। মনে হচ্ছে মানুষের মাংসের গন্ধ যেন আর সহ্য করতে পারছে না তারা। শুধুমাত্র অপেক্ষা করে রয়েছে কারোর একটা আদেশের। বৃদ্ধ ভবেশবাবু দৃশ্যটা দেখার পর বিস্ফারিত চোখে এক প্রকার বিড়বিড় করিয়ে আশেপাশের সবার উদ্দেশ্যে বলে উঠলেন, আজ অমাবস্যা, আর সেই জন্যই এই শয়তানের সমস্ত শক্তি দ্বিগুণ বেড়ে গিয়েছে। আর তার সাথে সাথে আশেপাশের সমস্ত প্রেত শক্তিকে সে নিজের বশে করে নিয়েছে। হায় ঈশ্বর, আজ আর আমাদের রক্ষে নেই। ভবেশবাবু কথাটা শেষ করতে না করতেই দাঁড়িয়ে থাকা সেই ভয়ঙ্করী তার হাতের আঙুল তুলে নিশানা করল সাধারণ মানুষগুলোর দিকে। আর আদেশের অপেক্ষায় বসে থাকা পিশাচগুলো তার অঙ্গুলি হিলনে ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুত হলো অসহায় মানুষগুলোর দিকে। ঠিক সেই মুহূর্তেই খানিক দূর থেকে ভেসে এলো একটা দৃঢ় পুরুষ কণ্ঠ। এক প্রকার হাসতে হাসতেই সেই লোকটা বলে উঠল, মাঝে একদিনের জন্য কলকাতা গিয়েছিলাম, আর তাতেই এতবার বেড়েছিস তোরা? বাহ, ভালো ভালো, পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। একবারের জন্য পিছনে দাঁড়িয়ে থাকা পুরুষ মানুষটাকে দেখে সবাই যেন শান্তির নিঃশ্বাস ফেলল। এ তো ডক্টর ত্রিকাল। উনি একদম সময় মতো ফিরে এসেছেন কলকাতা থেকে, এবং তার থেকেও বড় ব্যাপার হলো এত ভয়ানক সমস্ত প্রেতশক্তির সামনে দাঁড়িয়ে থাকতে দেখেও তিনি যেন বিন্দু মাত্র বিচলিত হচ্ছেন না, বরং এখনো পর্যন্ত একটা শান্ত হাসি ধরে রেখেছেন নিজের মুখের মধ্যে। কিন্তু এবার ডাইনির আদেশ মতো সমস্ত প্রেতশক্তি যেন সাধারণ মানুষগুলোকে বাদ দিয়ে তেড়ে আসছে ডাক্তারের দিকে। তাদের সে বিভৎস বড় বড় পায়ের শব্দ যেন সরাসরি আশেপাশের সমস্ত মানুষের বুকের মধ্যে গিয়ে লাগছে। হাতের নখগুলো একদম তীক্ষ্ণ ধারালো এবং গায়ের মধ্যে দিয়ে এখনো চুঁইয়ে পড়ছে কালো কালো পদার্থ। আর সেই অবস্থাতেই তারা প্রায় চলে এসেছে ডক্টর ত্রিকালের বেশ খানিকটা সামনে। আকাশে ঘন ঘন বিদ্যুতের আলো আর বাজের আওয়াজ ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিবেগে। এতক্ষণ প্রবল থেকে প্রবলতর আকার ধারণ করে ত্রিকালের চারপাশে একটা ধুলোর আস্তরণ তৈরি করে দিয়েছে, এবং তার সাথে সাথে অট্ট হাসিতে হেসে উঠছে সেই ডাইনি। তবে এবার সেই ধুলোর মধ্যে দিয়েই অস্পষ্টভাবে দেখা গেল ডক্টর ত্রিকাল তার পকেটের মধ্যে থাকা ছোট বাক্সের মধ্যে থেকে একটা ইঞ্জেকশন বার করলেন এবং বাঁ হাতের শিরার মধ্যে দিয়ে সেই সলিউশনটা শরীরের মধ্যে প্রবেশ করালেন। আর ঠিক তার পরের মুহূর্তেই চোখ মুখ বন্ধ করে অস্ফুট স্বরে একটা চিৎকার করার পর নিজের চোখ খুললেন ডাক্তারবাবু। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখল এক বিরল দৃশ্য। এই মুহূর্তে ডাক্তারের সম্পূর্ণ চোখ দুটো নীল রঙের হয়ে গিয়েছে এবং অদ্ভুতভাবে তার শরীরের চারপাশে ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সংস্কৃত ও প্রাচীন অক্ষর। সেই অক্ষরগুলোর উজ্জ্বল লাল আলোর মতো জ্বলজ্বল করছে এই মুহূর্তে। মুখের মধ্যে এক রাশ ক্রোধ নিয়ে ডক্টর
ত্রিকাল তার বা হাতটা সেই শয়তানগুলোর দিকে তাক করতেই একটা লালচে আভার ধাক্কায় যেন সেই নরকের জন্তুগুলো নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে গেল। এবং এই দৃশ্য দেখা মাত্রই হিংসার আগুনে জ্বলতে থাকা সেই ডাইনি তার সমস্ত রকমের শক্তি নিক্ষেপ করলো ডাক্তারের দিকে। কিন্তু না, এবারে তাতে কোনো কাজই হলো না। নিজের জায়গা থেকে 1 ইঞ্চিও নড়ানো গেল না ওই মাঝবয়সী সেই অদ্ভুত লোকটাকে। তার বদলে নিজের 2 হাত জোর করে আশেপাশের সমস্ত শুভ শক্তিকে যেন নিজের দিকে আকর্ষণ করতে লাগলেন ডক্টর ত্রিকাল। হাতের মধ্যে একটা আগ্নেয় বল তৈরি করে সরাসরি নিক্ষেপ করলেন সেই ডাইনির দিকে। আর সঙ্গে সঙ্গে একটা প্রচণ্ড বিস্ফোরণে সেই পিশাচিনি ছিটকে লুটিয়ে পড়ল জ্ঞানহীন অবস্থায়। এই ডাইনি বেশিক্ষণ অজ্ঞান অবস্থায় থাকবে না, তাই আর দেরি না করে যিনি এই অপশক্তিকে নিজের রক্ত দিয়ে জাগিয়ে তুলেছেন, অর্থাৎ মিসেস মনোরমা রায়, প্লিজ সামনে চলে আসুন। এখন আপনার আরও একটা কাজ বাকি রয়েছে। ডক্টর ত্রিকালের কথা শুনে আশেপাশে প্রত্যেকের মাথায় যেন বাজ পড়ল। কার কথা বলছে ডাক্তারবাবু? মনোরমা রায়, অর্থাৎ রায়বাবুর বৌমা। কিন্তু সেখানে এরকম কাজ? ইতিমধ্যে চারপাশে একটা চাপা গুঞ্জন আরম্ভ হয়ে গেছে। আর ঠিক তার মাঝখানে অল্প ভিড়ের মধ্যে যেন এক প্রকার জড় বস্তুর মতো দাঁড়িয়ে রয়েছে মনোরমা। তার 2 চোখ বেয়ে এই মুহূর্তে গড়িয়ে পড়ছে জল। মুখ দেখে মনে হচ্ছে যেন নিজের ধরা পড়ার বিন্দুমাত্র আক্ষেপ তার নেই, বরং সে হয়তো এটাই চেয়েছিল। এবার নিজের শাড়ির ভাঁজ থেকে অত্যন্ত সতর্কভাবে একটা ধারালো ছুরি বের করে 1 পা 2 পা করে সে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ডাক্তারের দিকে। ত্রিকালের ব্যাপারটা প্রথমে একটু অবাক লাগছিল, কিন্তু তারপর তিনি ধীরে ধীরে বুঝতে পারলেন যে মেয়েটা আসলে জানে তাকে এই মুহূর্তে ঠিক কী করতে হবে, কিন্তু হয়তো ডাইনির শক্তির বিরুদ্ধে গিয়ে এই কাজটা এতদিন সে করতে পারেনি। আশেপাশের প্রত্যেকের মনের মধ্যে থেকে তখনও ভয়ের ছায়া দূর হয়নি। তার সঙ্গে এখন আবার যুক্ত হয়েছে প্রচুর অজানা প্রশ্ন। তবে এত সব কিছুর মধ্যেও আরও একবারের জন্য সবাইকে অবাক করে দিয়ে মনোরমা তার ধারালো চাকুটা সরাসরি বসিয়ে দিল জ্ঞানহীনভাবে পড়ে থাকা সেই ডাইনির গলায়। পলকের মধ্যে একটা প্রচণ্ড চিৎকার করে আগুনের মধ্যে জ্বলে এক প্রকার ভস্ম হয়ে গেল সেই পিশাচিনী। এই দৃশ্য দেখার পরে চারপাশের মানুষ যেন মন ভরে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারল, কিন্তু লোকের মনের প্রশ্নগুলো এখনো অবধি থেকেই গেল। বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ভবেশবাবু এবার ডাক্তারের উদ্দেশ্যে বললেন, ত্রিকাল, তুমি কি করে মনোরমার ব্যাপারে এসব জানলে? আমরা তো সামান্য একটু সময়ের জন্য এই কথা কখনো ভাবতেও পারিনি। দাদু, এর উত্তর দিতে গেলে আমাকে আরও আগের কিছু ঘটনা আপনাদের বলতে হবে। যখন অঘরী বাবার কথা মতো সবাই বন্দী হয়ে থাকা ওই শিউলি অথবা ডাইনিকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল, তখন সবেমাত্র চলন্ত অবস্থায় সে তার সঞ্চিত শক্তি একত্রিত করে নিজেকে এক পাথরের মূর্তিতে পরিণত করেছিল। সে অভিশাপ দিয়েছিল যে যখন তারই মতো কোনো পুরুষ দ্বারা অত্যাচারিত অথবা পুরুষ বিদ্বেষী মহিলা এই মন্দিরের ভেতরে ঢুকে নিজের শরীরের রক্ত দিয়ে ওই পাথরের মূর্তির মুখে ঢালবে, ঠিক সেই সময় ওই ভয়ঙ্কর শক্তি আবার জেগে উঠবে। আর সেই শক্তিকে যে জাগিয়ে তুলবে, সে ছাড়া তাকে কেউ ধ্বংস করতে পারবে না। চারিপাশের সবাই ঠিক যেন দর্শকের মতো বসে হাঁ করে সমস্ত ঘটনা শুনছিলেন। তবে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো রায়বাবুদের বাড়ির সবার দিকে তাকালে ভালোভাবে বোঝা যাবে যে তারা এই সমস্ত কথাবার্তা খুব একটা খুশি নন, বরং এই মুহূর্তে তাদের চোখে মুখে যেন এক প্রকার অস্বস্তি কাজ করছে। মনে হচ্ছে তারা যেন এই ব্যাপারে কিছু একটা জানেন, তবে কোনো এক বিশেষ কারণে সেটা এড়িয়ে যাচ্ছেন। ততক্ষণে মানুষ নিজের স্বভাব মতো সমস্ত ঘটনা না জেনেই মনোরমার উদ্দেশ্যে সমানে কৌমন্তব্য করে যাচ্ছে। আর এদিকে একেবারে নিস্তেজ হয়ে মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন মেয়েটা। ব্যাপারটা একটু খারাপ দিকে যাচ্ছে সেটা আন্দাজ করার পর ডক্টর ত্রিকাল বললেন, সবাই দয়া করে একটু শান্ত হন। আর মনোরমা, তুমি একটু সত্যি করে বলো তো, কেন এরকম কাজ তুমি করলে? প্রশ্নটা শুনে বেশ কয়েক সেকেন্ড পর মুখ তুলল মনোরমা। অনবরত কাঁদতে কাঁদতে মেয়েটার চোখ মুখ একদম লাল টকটকে হয়ে গিয়েছে। এক মুহূর্তের জন্য চারিপাশের সবার দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে মেয়েটা বলতে শুরু করল,
জানেন ডাক্তারবাবু, এসব কিছু করার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না, কিন্তু আমার চারপাশের মানুষজন আমায় এটা করতে বাধ্য করেছে। আসলে ছোটবেলা থেকেই আমি ছেলেদের খুব একটা পছন্দ করতাম না। মানে এমনি ছেলে বন্ধু থাকলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ সময় আমি আমার মেয়ে বান্ধবীদের সঙ্গেই কাটাতাম। এমনকি কোনো ছেলে বন্ধু যদি ইয়ার্কি করেও আমার গায়ে হাত দিত তাহলেও খুব অস্বস্তি হতো আমার। পরে যখন আর একটু বড় হই তখন বাবা মা আমার এই ব্যাপারটা একটু আন্দাজ করতে পারে। বাবা আমায় সব সময় কথা শোনাতো আমার মেয়ে বন্ধুদের নিয়ে। তবে ঝামেলাটা তখন থেকে শুরু হয় যখন আমি আর একটু বড় হওয়ার পর বাড়িতে সবাই আমায় বিয়ে দেওয়ার জন্য একদম উঠে পড়ে লেগে যায়। বাবা যতবারই কোনো না কোনো ছেলের খোঁজ নিয়ে আসতো, আমি কোনোভাবে নানান অজুহাত দিয়ে ব্যাপারটা এড়িয়ে যেতাম। তবে একদিন বাড়িতে এই নিয়ে তুমুল ঝামেলা হয়েছিল। সেসব দেখে আমি মা বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে ছেলেদের প্রতি আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, বরং আমার আগ্রহ মেয়েদের প্রতি। তাই একজন ছেলেকে আমি কোনোভাবেই বিয়ে করতে পারবো না। এমনকি সেই সময় আমি আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াঙ্কার সঙ্গে 2 বছর ধরে রিলেশনশিপে ছিলাম। প্রিয়াঙ্কার বাড়িতে সেরকম কেউ ছিল না, আর যারা ছিল তারা ওর খুব একটা পরোয়া করতো না। তাই নিজের বলতে একমাত্র আমিই ছিলাম। আমাদের সম্পর্কটা খুব সুন্দর ছিল জানেন। দুজনে মিলে প্ল্যান করেছিলাম ভালো করে পড়াশোনা করে কলকাতায় চাকরি বাকরি করব, আর তারপর একসঙ্গে থাকবো। মনোরমার কথাগুলো শোনার পর চারপাশে আবার একটা গুঞ্জন আরম্ভ হলো। লোকজন নিজেদের মুখগুলোকে নানানভাবে বিকৃত করল। মনে হচ্ছিল যেন এই মুহূর্তে খুব একটা জঘন্য জিনিস শুনে ফেলেছে তারা। কয়েকজন লোক তো সরাসরি বলেই ফেললেন, কি সব কথা বলছে মেয়ে? হ্যাঁ, এদের জন্য সমাজটা একেবারে গোল্লায় গেছে গা। একে একে ভালো ডাক্তার দেখানো উচিত। নোংরা মেয়ে কোথাকার। মেয়ে ওই মেয়েকে কিভাবে ভালোবাসা যায়? হ্যাঁ, আরে জঘন্য। হ্যাঁ, আশেপাশের সমস্ত কথাবার্তা নিজের কানে নিয়ে এবার সোজা হয়ে উঠে দাঁড়ালো মনোরমা। চোখের কোনায় লেগে থাকা জলের ফোঁটাটা মুছতে মুছতে কাঁপা গলায় সে বলে উঠল, দেখেছেন ডাক্তারবাবু, আমাদের মতো মানুষদের নিয়ে বাইরের লোকেও মন্তব্য করার আগে দুবার ভাবে না যে আমাদেরও একটা সহ্য ক্ষমতা বলে কিছু রয়েছে। যাই হোক, আমি আমার সমস্ত ঘটনা বাড়িতে জানানোর পর সেদিন থেকে ঝামেলার মূল সূত্রপাত হয়। মা যদিও কিছুটা কথা বলতো, কিন্তু বাবা আমার সাথে কথা বলাই বন্ধ করে দিয়েছিল। আমাকে বাড়ি থেকে বের হতে দেওয়া হতো না, টিউশনে যাওয়া বন্ধ হয়ে গেছিল, কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে দিত না, এমনকি আমার একমাত্র ফোনটাও কেড়ে নিয়েছিল বাবা। দীর্ঘদিন ধরে প্রিয়াঙ্কার সাথে কথা না বলে বলে আমার মনের অবস্থা তখন খারাপের দিকে যেতে শুরু করলো। তখন আমার মনে হতো সারাদিন জেলখানায় একা বসে রয়েছি আর শাস্তি পাচ্ছি কোনো এক কঠিন অপরাধের। এরকমভাবেই বেশ কয়েকদিন কেটে যাচ্ছিল। এমন সময় আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে এলো মৃদুল। ছেলেটা এর আগে রাস্তাঘাটে আমাকে অনেকবার জ্বালাতন করেছিল। আমি বারবার না করা সত্ত্বেও বন্ধুবান্ধব নিয়ে আমার পিছন পিছন হাঁটতে হাঁটতে নানান মন্তব্য করত। একদিন বাড়াবাড়ির পরিমাণ এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আমি চড় মারতে বাধ্য হয়েছিলাম তাকে। যাই হোক, এই ঘটনার পর অনেক দিন কেটে গিয়েছিল। তারপর সেই সময় আমি বাড়িতে আটকা পড়েছিলাম, আর ঠিক সেই মুহূর্তেই আমার দুর্বলতার সুযোগ নিয়ে মৃদুল আমাদের বাড়িতে আসে বিয়ের প্রস্তাব নিয়ে। তার পরিবর্তে বাবাকে ব্যবসার জন্য একটা বড় জমি দেওয়ার প্রতিশ্রুতি দেয়। একদিকে লোভ, আরেকদিকে আমার মতো একটা বোঝাকে ঘাট থেকে নামানো। এই দুই আনন্দ মিলিয়ে বাবা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায় আমার বিয়ে দেওয়ার জন্য। আমি যদিও বহুবার আটকানোর চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। যেদিন আমার বিয়ে হলো তার বেশ কয়েকদিন বাদে খবর পেলাম প্রিয়াঙ্কা আত্মহত্যা করেছে। সহ্য করতে পারেনি আমার বিয়ের খবর, এমনকি আমিও সহ্য করতে পারিনি ওর এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার খবরটা। নিজেকে বহুবার শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। বিয়ের পর আমার প্রতিটা রাত নরকের যন্ত্রণার মতো কাটত। মৃদুলের প্রতিটা স্পর্শ আমার বিষের মতো মনে হতো, আর সেই কারণেই আমার আর ওর মধ্যে রোজই ঝামেলা লাগতো। আর সেই ঝামেলার কারণে
শ্বশুরবাড়ির সমস্ত রোষ এসে পড়তো আমার উপর। তারপর জানি না একদিন রাতে কখন কিভাবে আমি এই মন্দিরের স্বপ্ন দেখি, আর এক প্রকার রাগের বশেই নিজের রক্ত দিয়ে জাগিয়ে তুলি সেই ডাইনিকে। এত অবধি বলে মনোরমা আবার কাঁদতে শুরু করে। চারিপাশের লোকের মুখে এখনো বিরক্তির ভাব যেন আগের তুলনায় আরও অনেক বেড়ে গিয়েছে। আর ওদিকে ডক্টর ত্রিকাল সবটা শুনে যেন এক প্রকার জ্ঞানশূন্য হয়ে দাঁড়িয়ে রইলেন একই জায়গায়। ভবেশবাবু খানিকটা কাছে এগিয়ে এসে পড়লেন, আমি তো একবারের জন্য ভেবেছিলাম রজতের বউ তন্দ্রিমা সবার সঙ্গে যুক্ত, কিন্তু শেষমেশ মনোরম। তুমি কি এটা আগে থেকেই জানতে ডাক্তার? না দাদু, আমি আগে থেকে এর কিছুই জানতাম না। শুধু এটুকু জানতাম যে তন্দ্রিমা এসবের পেছনে নেই, কারণ ওদের বাড়িতে দিন দুয়েক আগে গিয়ে আমি খুব ভালোভাবে কথা বলে এসেছি। আর তখন তন্দ্রিমাই আমাকে বলেছিল যে একদিন পূর্বের জঙ্গল থেকে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেয়ে ও সেদিকে চলে গিয়েছিল, আর সেখানে গিয়ে দেখেছিল যে কোনো এক মহিলা একটা ছোট কৌটোতে করে রক্ত নিয়ে সেই মূর্তির মুখে ঢালছিল। ঢালার সঙ্গে সঙ্গেই সেই মূর্তি যেন অদ্ভুতভাবে জেগে উঠছিল। এই ভয়ঙ্কর দৃশ্য তন্দ্রিমা সহ্য করতে পারেনি, আর সেই কারণেই ওর মাথার মধ্যে ব্যাপারটা খুব একটা বাজে প্রভাব ফেলেছিল। তারপর থেকেই রাত্রি হলেই শুরু হতো ওর অদ্ভুত আচরণ। ব্যাপারটা মূলত ওর সাথে ওর মনের মধ্যে জমে থাকা ভয়ের কারণেই শুরু হয়েছিল। তন্দ্রিমা সেদিন মূর্তির মুখে রক্ত ঢালতে দেখেছিল ঠিকই, কিন্তু কে ঢালছিল সেটা সে দেখেনি। তবে সেই নিয়ে কোনো সমস্যা ছিল না, কারণ আমি আগের দিনই এলাকার সবার ব্লাড স্যাম্পল নিয়ে রিপোর্টের জন্য পাঠিয়ে দিয়েছিলাম, যাতে আমি বুঝতে পারি যে মূর্তির মুখে লেগে থাকা রক্ত কার রক্তের সাথে মিলেছে। কারণ এই সমস্ত ক্ষেত্রে যে একবার শয়তানকে রক্ত দান করে, শয়তান তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। মনোরমার ক্ষেত্রেও তাই হয়েছিল। এই ডাইনি খুব ভালো করে জানত যে তাকে রক্ত দিয়ে জাগিয়ে তুলেছে একমাত্র সেই তাকে পুরোপুরি ধ্বংস করতে পারে। সেই কারণেই সে মনোরমাকে নিজের নিয়ন্ত্রণে রেখে বাকি ব্যাপারটা এতদিন গোপন করে রেখেছিল। আমি মন্ত্রশক্তি দ্বারা এই শয়তানকে আঘাত করতেই তার সমস্ত শক্তি কিছুক্ষণের জন্য হ্রাস পায়, আর সেই মুহূর্তে নিজের সজ্ঞানে ফিরে আসে মনোরমা। কথাটা বলে বেশ কিছুক্ষণের জন্য থামলেন ডক্টর ত্রিকাল। রজত তন্দ্রিমাকে শক্ত করে ধরে দাঁড়িয়ে রয়েছে, আর ওদিকে মৃদুল দাঁড়িয়ে রয়েছে এক কোণায়। রায়বাবু এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন, কিন্তু এবার হঠাৎ তিনি মুখটা তুলে গম্ভীর গলায় বললেন, আজ থেকে মনোরমা আমার বাড়ির বউ না, ওকে আমি সম্পূর্ণরূপে পরিত্যাগ করলাম। এই নোংরা মেয়ে ছেলেটার জন্যই আজ আমাদের এই অবস্থা। ওকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দাও। অভয় রায়ের কথায় আশেপাশের সবাই নিমেষের মধ্যেই সহমত জানাতে আরম্ভ করলেন। শুরু হয়ে গেল মনোরমা এবং তার মাকে উদ্দেশ্য করে নানান কটু মন্তব্য। দুই একজন তো গায়ে হাত তোলার জন্য অবধি এগিয়ে এসেছিলেন, কিন্তু সেই সময় অতীন্দ্র, রজত এবং আরও বেশ কিছু স্টাফ মিলে তাদেরকে কোনো মতে আটকে ছিল। এই সমস্ত দৃশ্য যেন হতভম্বের মতো দেখছিল ত্রিকাল। তার বহুবার মনে হচ্ছিল, এ কোন সমাজে বাস করছি আমরা? মানুষ এখনো ঠিক ভুল বিচার করতে শেখেনি। নিজেদের থেকে সামান্য অন্য স্বভাবের মানুষদের দেখলেই তারা এইভাবে আক্রমণ করতে ছুটে আসে। সমাজ এবং সংস্কৃতির দোহাই দিয়ে এরকম অত্যাচার করে তাদের উপর। একটা মানুষের অধিকার নেই নিজের মতো করে বাঁচার? এসব ভাবতে ভাবতেই দু চোখে জল ভরে এলো ত্রিকালের। এবার বেশ খানিকটা অভিমান এবং রাগ মিশিয়ে প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে তিনি বলে উঠলেন, থামুন আপনারা সবাই। আজকে যে এত বড় ঘটনা ঘটেছে তার জন্য মনোরমা দায়ী নয়, দায়ী আপনি, আমি, আমাদের সমাজের সবাই। মনে রাখবেন, ইতিহাস কিন্তু ফিরে ফিরে আসে। একসময় শিউলির ওপর তার চারপাশের পুরুষেরা যে অত্যাচার করেছিল, সেই কারণেই ও এই ভয়ানক ডাইনিতে পরিণত হয়েছিল। আর আজও আপনারা সেই একই জিনিস করে যাচ্ছেন মনোরমা আর তার মতো মেয়েদের সঙ্গে। সেক্ষেত্রেও এর ফল আপনাদের ভুগতেই হতো। কি দোষ মেয়েটার? সে একজন মেয়ে হয়ে একটি মেয়েকে ভালোবেসেছে, এটাই দোষ? আপনাদের এই অধিকার কে দিয়েছে যে কে কাকে ভালোবাসবে সেটা আপনারা ঠিক করে দেন? আপনারা কি ঈশ্বরের ওপরে? স্বয়ং ঈশ্বরের সৃষ্টিকে আপনারা প্রশ্ন করেন? একটা মেয়ে কোনো মেয়েকে ভালোবাসুক কিংবা একটা ছেলে কোনো ছেলেকে ভালোবাসুক, তাতে আমার আপনার কি? তারা খুশি থাকলেই যথেষ্ট।
আর আপনারা যারা মনে করছেন যে এই সমস্ত মানুষেরা অসুস্থ, তাদের জন্য বলে রাখি যে অসুস্থ তারা নয়, অসুস্থ আপনারা। যারা এরকম মানসিকতা নিয়ে চলেন তারা প্রত্যেকে অসুস্থ। স্বয়ং সর্বশক্তিমান নিজে অর্ধনারীশ্বর, তার মধ্যে শিব শক্তি, দুই শক্তিই উপস্থিত, আর সেখানে দাঁড়িয়ে আপনারা এখনো মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করেন। লজ্জা হওয়া দরকার আপনাদের। এত অবধি কথা বলার পর তারপর শেষমেশ একটু থেমে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন ডক্টর ত্রিকাল। দেখেই বোঝা যাচ্ছিল প্রচণ্ড হাঁপাচ্ছিলেন তিনি। এদিকে রায়বাবু বেশ খানিকটা মাথা চাড়া দিয়ে বলে উঠলেন, দেখুন ডাক্তারবাবু, আপনি এই মেয়েটাকে কিন্তু কোনোভাবে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করবেন না। আজ আমাদের বংশের সমস্ত সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে মেয়েটা। সম্মান? আপনাদের বংশের ঠিক কোন সম্মানের কথা বলছেন বলুন তো? জোর করে কোনো মেয়েকে বিয়ে করা কি সম্মানের? নাকি কোনো মেয়ের বাবাকে সম্পত্তির লোভ দেখিয়ে সেই মেয়েটাকে বিয়ে করা সম্মানের? টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না রায়বাবু, আর আপনার ছেলে সেই ভুলটাই করেছিল। এমনকি সে শুধু টাকা দিয়ে ভালোবাসা কেনেনি, বরং অন্যের ভালোবাসাকে তার থেকে দূরে সরিয়ে দিয়েছে। কোনো ধারণা আছে যে আপনার ছেলের এই একটা ভুলের জন্য মেয়েটাকে কীরকম যন্ত্রণা সহ্য করতে হয়েছে? তাই অযথা বংশের সম্মান দেখাতে আসবেন না। এই মেয়েটা বসেছিল না আপনার বংশে পা রাখার জন্য। মনে রাখবেন, যতবার আপনারা মানুষের অধিকারকে নিজের হাতের মুঠোয় রাখার চেষ্টা করবেন, ততবার আপনাদের বিপদের সম্মুখীন হতে হবে। ত্রিকালের কথা শোনার পর এবার আর কোনো উত্তর দিতে পারলেন না অভয় রায়, বরং রাস্তা ভর্তি লোকের সামনে এক প্রকার মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এরপর ডাক্তার ধীরে ধীরে এগিয়ে গেল মনোরমার দিকে। তারপর তাকে দুই হাতে শক্ত করে ধরে বেশ খানিকটা আশ্বাস দেওয়ার ভঙ্গিতে বলল, তুমি কারো কথায় কান দিও না, যার যা বলার বলতে দাও। আর পারলে মাকে নিয়ে কলকাতায় চলে যাও, নতুন করে জীবনটাকে শুরু করো। শুধু মনে রাখবে, তোমার কাউকে কিচ্ছু বোঝানোর নেই। তুমি যেরকম আছো সেরকমই থাকবে। দেখবে একদিন সমাজ ঠিক তোমাকে বুঝবে, অথবা না বুঝলেও কোনো আপত্তি নেই, কারণ তুমি সমাজের জন্য নয়, নিজের জন্য বাঁচো। কথাটা বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন ডক্টর ত্রিকাল। তারপর আশেপাশের সকলের দিকে একবার ভালো করে তাকিয়ে নিয়ে এগিয়ে গেলেন ভবেশবাবুর দিকে। বৃদ্ধ লোকটার পায়ে হাত ছোঁয়ানোর পর তিনি মন ভরে আশীর্বাদ করলেন ডাক্তারকে, এবং ত্রিকালও তাকে মনে করে সমস্ত ওষুধ খেতে বললেন। শেষ পর্যন্ত যাওয়ার আগে রজত আর তন্দ্রিমার দিকে তাকালেন তিনি। রজত, চিন্তার কোনো কারণ নেই, বুঝলে? কয়েকদিনের মধ্যেই সব ঠিক হয়ে যাবে। আর তারপর বউকে নিয়ে পারলে কোনো একটা জায়গা থেকে ঘুরে এসো। আর অতীন্দ্র ভাই, আমার একটা গাড়ির ব্যবস্থা করে দে। আমায় আজই কলকাতায় ফিরতে হবে, ওখানকার অবস্থা খুব একটা ভালো নয়। শুনছিলেন লেখক দেবমাল্য কর্মকারের কলমে পোড়া ডাইনির মন্দির। সম্পাদনা এবং কাস্টিং সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দ্য কণ্ঠ স্টুডিও। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি। শুনুন তবে, শুরু হচ্ছে আজকের গল্প লেখক দেবমাল্য কর্মকারের কলমে পোড়া ডাইনির খিদে।